আপাতত আপনার হাতে লিখে রাখেন, আমি যখন বলবো ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন দ্যাট ওয়ান বাই ওয়ান আপনারা প্রশ্ন। মার্কস ডিস্ট্রিবিউশন হচ্ছে টোটাল মার্কস যে কোনো কোর্সের হচ্ছে 100, রাইট? এনি কোর্স 100, say out of 100 50% marks are for course final exams. 50% course final exam, একটা কোর্স শেষ হয়ে গেলে যে কোর্স ফাইনাল এক্সাম হয় থিওরিটিক্যাল, সেটাতে হলো 50 and 25 for oral exam. এই আপনারা প্লিজ মাইক্রোফোন অফ করেন, নাসিরউদ্দিন মাইক্রোফোন অফ করেন। Yeah, thank you. 25 marks from oral exam, and rest 25 marks you will get from your class attendance, from class test, from your participation in the classroom, because most of the times I would ask question to individual students, and সেখানেও কিন্তু আমরা আপনাকে অ্যাসেস করি, তো সেই মার্কগুলোতে কিন্তু 25 মার্ক। Is that clear? So out of 100, 50 for final written exams, 25 from oral exams, and 25 from class test, class attendance, and class performance. Class performance means আমি ক্লাসে যখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, সেই প্রশ্নের উপর ভিত্তি করে কিন্তু আপনি মার্কস পাচ্ছেন। সো আমরা এখানে ক্লাস টেস্ট, অনেক সময় অ্যাসাইনমেন্টও দিই, অ্যাসাইনমেন্ট, এগুলো সবই কিন্তু 25-এর মধ্যে যাবে। সো 25 মার্কস কিন্তু অ্যাসেসমেন্ট হয়ে যাবে আপনার ফাইনাল কোর্স ফাইনাল এক্সামের আগে। ওকে, I think I should start my lecture very soon. 22 জন আসছে, আমি একটু সময় নেই, ঠিক 11টায় শুরু করব। এর আগে আমি মানে মেইন লেকচারটা 11টায় শুরু করব। এর আগে আমি let me recapitulate what topics I discussed in the last lecture. Unfortunately, in the last lecture we have a lot of hassles because the provider যারা নাকি আমাদেরকে সাপোর্টটা দিচ্ছে এই অনলাইন এডুকেশনের জন্য, ওইখানে সমস্যা ছিল। তো এটা তো ধরেন এই মানে দিস ইজ দ্য চ্যালেঞ্জ অফ ডিজিটাল টেকনিক। এটা সারা পৃথিবীতেই আছে, আমাদের দেশে হয়তো এখন কিছুটা আছে, and আমরা we hope that in course of time that challenge we can minimize. The good thing is you can attend the lecture from your home, from your work, and you're not losing any time when you are on movement. Yeah, transport. আচ্ছা, আমি ইকো হচ্ছে কেন? কেউ বোধহয় অন করে রাখছেন। এই শাহআলম অফ করেন না, আপনার মাইক্রোফোন অফ করেন। মাইক্রোফোন অন করলেই কিন্তু ইকো হবে, সাউন্ড হবে। জয়েন করার সাথে সাথে আপনার মাইক্রোফোন অফ করে ফেলবেন। আরেকজন কে জয়েন করলেন, প্লিজ জয়েন করার সাথে সাথে মাইক্রোফোন অফ করে ফেলেন। ইয়া, থ্যাংক ইউ। সো ইটস গুড না, ইটস গুড দ্যাট আমরা রাস্তায় আমাদের সময় নষ্ট হচ্ছে না, ট্রাফিক জ্যামে সময় নষ্ট হচ্ছে না, এবং মোর ওভার আমরা কিন্তু একজন আরেকজনকে দেখতেও পাচ্ছি এখানে। হ্যাঁ, আমরা ইন্টারাকশন করার সুযোগ আছে। শুধু ফিজিক্যালি আমরা একজনের সাথে কানেক্টেড হচ্ছি না, কিন্তু virtually we are connected each other, connecting to each other. So in the last in the first lecture I actually discussed about the topic or about the course will be taught and the topics that will be taught in this course. So আমি এভাবে বলি সাধারণত আমার স্টুডেন্টদেরকে, so when you are learning a new thing you should have 3 questions in your mind. When you are learning a new concept you should have at least 3 questions in your mind. আপনার প্রশ্ন না করলে কিন্তু জানার আগ্রহ থাকে না, আপনাকে সবসময় প্রশ্ন করতে হবে, and it is very important for learning.
সবসময় আপনাকে চিন্তা করতে হবে যে হোয়াট ইজ মাই কোশ্চেন হিয়ার। তো যখনই আপনাকে একটা প্রশ্ন মাথায় থাকবে তখনই আপনার জানার আগ্রহ বাড়বে এবং আপনার এটার উত্তর খোঁজার জন্য আপনার চেষ্টাও থাকবে। So the name of the course is Basic Epidemiology, right? The name of the course is Basic Epidemiology, okay, or Introductory Epidemiology, কিভাবে আমরা বলি না কেন। আমি যেটা বললাম যে কিছু প্রশ্ন আপনাদের মাথায় থাকতে হবে। নাম্বার 1 কোশ্চেন ইজ হোয়াট ইজ দ্যাট। মানে আমরা আজকে এপিডেমিওলজির কথা বলতেছি, তো স্বভাবত কারণেই আমাকে জানতে হবে হোয়াট ইজ এপিডেমিওলজি। That means we are actually looking for the definition of epidemiology, right? This is my first question, or this is your first question when you are learning a new concept or new course. Second thing, what topics will be covered in this course? A course থেকে what I am going to learn. This is your second question. And third question, which is more important for you, that is how I can use this knowledge in my professional life or for the development of my skill. That is more important question. এই তিনটা প্রশ্ন যদি আপনার মাথায় থাকে তাহলে দেখবেন যে স্বভাবত কারণেই আপনার ওই কোর্স সম্বন্ধে জানার আগ্রহ অনেক বেড়ে যাবে। The first question is what is that? Why I am learning that? What things will be covered in this course? And how I can use this knowledge for the development of my skill or for my professional improvement. এই কয়টা প্রশ্ন যদি আপনার মাথায় থাকে, then you will have different attitude, different perception, and you will be self-motivated to learn the course. Am I right? আমি ঠিক বলতেছি? আপনার মাথা নাড়ালে বুঝবো যে আপনার না বললেও ইয়েস না হলে আপনার মাথায় নাড়াবেন। Yes, sir. ওকে আপনার মাইক্রোফোন আবার মিউট করে দাও। ওকে, then first question, I'm answering the first question. For getting the answer of first question, what is epidemiology? In the last lecture, I said you that the word epidemiology is actually derived from three Greek words. One is epi, another is demos, and third one is logos. Epi, demos, and logos. Epi means upon. গ্রিক ভাষায় এপিটাকে ইংলিশে ট্রান্সলেট করলে এটা হবে আপন, UPON, আপন। Then demos means population. And third one is logos means knowledge or study. তাহলে কি ভাবে পেলাম আমরা এই শব্দটা থেকে? পপুলেশন সম্বন্ধে জ্ঞান আহরণ করাটাই হচ্ছে এপিডেমিওলজি। So when we are studying regarding any population, that is epidemiology. Okay, but this is not a definition of epidemiology. Mind it. আমি epidemiology ওয়ার্ডটাকে ব্রেক ডাউন করে দেখালাম এটা কোন শব্দগুলো থেকে এসছে, এর অর্থগুলো। এপি, ডেমোস, and logos. Now let us look for the definition of epidemiology. So, sorry. Before defining the word epidemiology or giving definition of epidemiology, in the last lecture, I also give you the definition of health because this is more important. And health is our personal. আমরা যখন হেলথ বলি সেটা কিন্তু আমাদের পার্সোনাল হেলথ হতে পারে, আমার ফ্যামিলি হেলথ হতে পারে, আমার কমিউনিটি হেলথ হতে পারে, আমার দেশের হেলথ হতে পারে, and as a whole the global health. Presently we are living in a global village. এই শব্দটা আপনারা নিশ্চয়ই শুনেছেন। আমরা কিন্তু এখন বৈশ্বিক একটা কি বলি, বৈশ্বিক পল্লীতে বসবাস করি। সমস্ত গ্লোবটা হচ্ছে একটা, আপনি কনসিডার করতে পারেন একটা দেশ, এই দেশের মধ্যে বাংলাদেশ একটা গ্রাম। তাহলে আমরা একটা বৈশ্বিক পল্লীতে বসবাস করি, তাই না? এই বৈশ্বিক পল্লীতে বসবাস করি বলেই আমরা we can share a lot of good things and we are about to share lot of challenges. আচ্ছা, আমাকে দেখা যাচ্ছে না, এটা দেখানোটা খুব জরুরি না, আমার কথাটা শোনাটাই জরুরি। ওকে, so
এখানে আপনার এই যে বৈশ্বিক পল্লী যেটা বললাম গ্লোবাল ভিলেজ, এই গ্লোবাল ভিলেজে থাকার কারণে আমাদের we are enjoying some good things and also we are facing some troubles like COVID. এই বৈশ্বিক অবস্থানের মধ্যে আছি বলেই কিন্তু কোভিডে কিন্তু এখন পৃথিবীর প্রায় more than 200 countries are affected from COVID infection, and কোনো country কিন্তু more than 200, mostly whole globe is affected from this COVID infection, and we are really passing a very, very difficult time, and nobody yet know the answer how long we have to go through this new system of our life. এটা কিন্তু এখন পর্যন্ত কোনো সায়েন্টিস্ট এখন পর্যন্ত বলতে পারেন যে এটা আরো কতদিন আমাদের এই অবস্থায় থাকতে হবে। বাট এখানে একটা বাট আছে, বাট হচ্ছে উই হ্যাভ টু অ্যাডাপ্টেশন করে চলতে হবে এই যুগের মধ্যে কিন্তু। আচ্ছা ডক্টর মাইনুল, আপনি প্লিজ আপনার এটা মাইক্রোফোনটা মিউট করে রাখেন। ডক্টর মাইনুল মিউট করেন। জি স্যার, মিউট করেন, নাহলে পরে সাউন্ডে শোনা যাবে না। সো উই হ্যাভ টু অ্যাডপ্ট, অ্যান্ড সেই অ্যাডাপ্টেশন থেকেই নতুন একটা শব্দ এসেছে, সেটা হলো নিউ নর্মালসি। আমরা কিন্তু এখন নর্মালটাকে নতুনভাবে করে ডিফাইন করার চেষ্টা করতেছি, ঠিক আছে? এই নিউ নর্মালসি মানে আজকে কিন্তু এখন আগে যে ট্রেডিশনাল লাইফ আমরা যে এতদিন পর্যন্ত করে আসছি সেটা থেকে আমরা কিন্তু একটু ডিক্লাইন করতেছি, একটু অন্য দিকে চলে যাব, শিফট করতেছি। ডিক্লাইন না বলে বলবো প্যারাডিম শিফট। আমরা কিন্তু একটা অন্য লাইফ সমাজ ব্যবস্থা বলেন হ্যাঁ চলে গেছি, এবং এটা কিন্তু আমাদেরকে অ্যাডপ্ট করে নিতে হবে, বিকজ উই ডু নট হ্যাভ এনি আদার অপশনস রাইট দিস টাইম। এবং দ্যাটস ওয়াই পাবলিক হেলথ বা হেলথ সম্বন্ধে নলেজটা এখন সবার জন্য জরুরি হয়ে গেছে। সো টেকিং কেয়ার অফ ইউর হেলথ is not the responsibility only the healthcare professional. It is your own responsibility to take care of your own health. যেটাকে আমরা বলি health promotion. You have to promote your health with yourself. Otherwise, we cannot solve the devastating situation we are facing now throughout the globe. And that's why many academicians are recommending that public health should be taught not only in the medical school, not only for the medical professional. It should be taught for every individual, starting from college and universities. So this is the science for your life. সেজন্যই যেহেতু লাইফের কথা বলতেছি, হেলথের কথা বলতেছি, we should also understand what we mean by health. A comprehensive definition is given by WHO, World Health Organization, in the year of 1946. সেখানে কিন্তু যখন প্রথম ডেফিনেশনটা আসছিল সেখানে ছিল তিনটা কম্পোনেন্ট। হ্যাঁ, তিনটা কম্পোনেন্ট। যে তিনটা কম্পোনেন্ট ছিল ফিজিক্যাল ওয়েলবিং, মেন্টাল ওয়েলবিং অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং। এবং পরবর্তীতে আরেকটা কম্পোনেন্ট অ্যাড হয়েছে, সেটা হচ্ছে স্পিরিচুয়াল ওয়েলবিং। কাজে আমরা হেলথ বলতে হলে আমাদের এই চারটা কম্পোনেন্টকে বুঝতে হবে। সো ফিজিক্যাল ওয়েলবিং উই আন্ডারস্ট্যান্ড এভরিবডি। সে এক্সাম্পল, whenever we are experience any sorts of pain, that we can define ourselves that I am not good, I am not in good health, I may have some disease or sickness or আমরা আসলে তিনটা টার্ম ইউজ করি। একটা বলি হচ্ছে সিকনেস, ইলনেস, একটা হলো ডিজিজ। তিনটা কিন্তু এক না। হ্যাঁ, সিকনেস, ইলনেস, একটা হলো ডিজিজ। Disease means when a person having some sign and symptoms or complaints, when he or she attend a doctor after comprehensive history taking, clinical examination, laboratory diagnostic, using laboratory diagnostic tool, when that medical professional label him with a diagnosis, তখন সেটা হয়ে যায় ডিজিজ। ইজ দ্যাট ক্লিয়ার? একটা ডিজিজ তখনই বলা যাবে যখন
কারো কোনো কমপ্লেন আপনি শুনলেন, ফিজিক্যালি এক্সামিনেশন করলেন, ল্যাবরেটরি টেস্ট করলেন, প্রবাবিলিটি একটা ডায়াগনোসিস দেন, তখন আপনি বলবেন যে possibility, there is a possibility that you are suffering from X disease. তখনই এগুলো disease. Now what is sickness then? What is illness then? Sickness and illness, this is the perception of the community. Sicknessটা হচ্ছে social perception. Now let me explain what we mean by sickness. যেমন ধরেন আপনি সকালে উঠে দেখলেন আপনার শরীরটা কেমন যেন ম্যাচে করতেছে, হ্যাঁ, বা আপনি একটু নসেটিক ভাব, হ্যাঁ, বা আপনি মনে করতেছেন যে আপনি সুস্থ না, মানে এটা হচ্ছে হলো সোশ্যাল পারসেপশন। সিকনেসটা হচ্ছে সোশ্যাল পারসেপশন। এই পারসেপশনটাই যদি আলটিমেটলি আপনার নর্মাল অ্যাক্টিভিটিস থেকে দূরে সরিয়ে রাখে, দেন ইউ বিকাম ইল। তাহলে সিকনেস ইলনেস কিন্তু এক না, হ্যাঁ। এটা কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ক্লিনিশিয়ানদেরকে পোস্ট গ্রাজুয়েট লেভেলে যে এই ডিফারেন্সিয়েশনটা শেখানো হয়, যে আমরা কিন্তু সবগুলোকে এক বলি না, সিকনেস, ইলনেস, এটা হলো ডিজিজ। যেমন ধরি মর্নিং সিকনেস বলি না আমরা, আই থিঙ্ক মোস্ট অফ ইউ নো দিস টার্মিনোলজি, মর্নিং সিকনেস। তারপর একটা সিকনেস আমরা বলি যে সি সিকনেস। অনেকেই দেখেন যখন এসে বাসে যায় ওদের কি হয়, বমি হয়ে যায়, হ্যাঁ। তাহলে এইটা কিন্তু কোনো অসুস্থতা না, এটা হচ্ছে এক ধরনের সিকনেস। ওকে, আমি আর ব্যাপারে ডিটেলসে যাচ্ছি না। এনিওয়ে, তাহলে চারটা কম্পোনেন্ট বললাম হেলথে। একটা হচ্ছে ফিজিক্যাল ওয়েলবিং, মেন্টাল ওয়েলবিং, সোশ্যাল ওয়েলবিং অ্যান্ড স্পিরিচুয়াল ওয়েলবিং। নাও দ্যাট টু কমপ্লিট দ্য ডেফিনিশন অফ হেলথ, শুধু এই কয়টা ওয়েলবিং থাকতে হবে না, একটা ইম্পর্টেন্ট কতগুলো শব্দ আছে যেখানে স্ট্রেস করেছে, সেটা হচ্ছে নট মিয়ারলি অ্যাবসেন্স অফ ফিজিক্যাল ওয়েলবিং, নট মিয়ারলি অ্যাবসেন্স অফ ফিজিক্যাল ওয়েলবিং। মানে আমি শারীরিকভাবে সুস্থ না অর্থই কিন্তু আমি অসুস্থ বা সুস্থ। আমি শারীরিকভাবে সুস্থ এর অর্থই না যে আমি সুস্থ, মানে আমার কোনো ব্যথা নাই শরীরে, আই ডু নট ফিলিং এনি ডিসকমফোর্ট, কিন্তু তারপরও কিন্তু আমি অসুস্থ হতে পারি। কেন? বিকজ মেবি আই এম নট সোশিয়ালি নট ফিলিং গুড, মেবি আই এম মেন্টালি নট ফিলিং গুড, মেবি স্পিরিচুয়ালি আই এম নট ফিলিং গুড। সেই জন্য ওইখানে কথা বলছে, আমরা জেনারেলি কিন্তু শারীরিক সুস্থতাকেই সুস্থতা মনে করি, শারীরিক অসুস্থতাকেই অসুস্থতা মনে করি। এবং ফাইনাল যে কথাটা দিয়ে ডেফিনেশন শেষ হয়েছে, যে ওয়ান্স এ পারসন হ্যাভ ফিজিক্যাল ওয়েলবিং, সোশ্যাল ওয়েলবিং, mental well-being or psychological well-being, spiritual well-being, and that person can contribute for the national development process. Or when he become a, when he feels that he's a socially and economically a valued person, তখনই সে কিন্তু হেলদি হবে। তাহলে এই ওয়েলবিং থাকার পর আপনি যদি আর্থসামাজিকভাবে নিজেকে মনে করেন যে এই সমাজে আমার একটা অবস্থান আছে, তখনই আপনি হতে পারেন একজন সুস্থ ইন্ডিভিজুয়াল। So it's a big definition of health. Now let us talk about the public health. Public health actually there are three public health এর একটা মিশন আছে, ভিশন আছে। আগে হচ্ছে ভিশন, then mission. The vision of public health is we want to see the world where every individual will be healthy. তাহলে কি বলছি আমরা? হেলদি পিপল, সারা পৃথিবীতে সুস্থ মানুষকে আমরা দেখবো, সেটা ইজ আওয়ার ভিশন। অ্যান্ড মিশন, এই ভিশনে যেতে হলে আমাদের যেটা মিশন লাগবে সেটা হচ্ছে উই হ্যাভ টু কন্ট্রোল অর উই হ্যাভ টু প্রিভেন্ট দ্য ডিজিজ, তাহলে প্রিভেনশন অফ disease is one of the important objective of public health. And second objective হচ্ছে promotion of health. আপনি ডিজিজ প্রিভেনশন করলেই হবে না, আপনি যদি হেলথকে প্রমোট না করেন ডিজিজ প্রিভেনশন করে কোনো লাভ হবে না। এবং সেই হেলথকে প্রমোট করতে হলে ইন্ডিভিজুয়ালকে আমাদেরকে এম্পাওয়ার্ড হতে হবে। এভরিবডি শুড টেক দ্য রেসপন্সিবিলিটি অফ দেয়ার ওন হেলথ। ছোটবেলায়, এখন আমাদের দেশে আসলে শিক্ষা ব্যবস্থাতে সব কিছু চেঞ্জ হয়েছে, তো আমি আমার ব্যক্তিগত জীবনের কথাই বলি, আপনারাও আপনাদের
ফ্যামিলিতে যারা আমার বয়সী আছে তাদের সাথে কথা বলে জানতে পারবেন, অনেক বাড়িতে লেখা থাকতো স্বাস্থ্যই সুখের মূল, মানে হেলথ ইজ ওয়েলথ। এই কথাটা কিন্তু এখন আমরা রিয়েলাইজ করি না, আমরা একেবারে কেয়ারই করি না। আমরা মনে করি আই নিড দ্যাট, আই নিড দ্যাট, আই নিড দ্যাট, আমার নিডের শেষ নাই। কিন্তু আমরা কখনো মনে করি না আমার স্বাস্থ্য যদি না থাকে এই টাকা সম্পদ পুরোটারই কিন্তু কোনো ভ্যালু। সো সেই জন্যই আমি কথাটা এই জন্যই বললাম যে আমাদের আসলে স্বাস্থ্যতে we have to invest for our health। এই কথাটা এই জন্য বলছি, we have to invest for our health। সেই ইনভেস্টমেন্টটা তখনই করবেন যখন আপনি ফিল করবেন দিস ইজ মাই অ্যাসেট, মাই হেলথ ইজ মাই অ্যাসেট, রাইট? এখন তখন এই মাই হেলথ এই মাই অ্যাসেট যখন আপনি বলবেন, এই টাকাকে এই অ্যাসেট করার জন্য আপনার হেলথটাকে প্রমোট করতে হবে। সো সেকেন্ড অবজেক্টিভ অফ পাবলিক হেলথ ইজ প্রমোশন অফ হেলথ। And once you can prevent the disease, promote your health, definitely the ultimately আপনি যেটা পাবেন সেটা হচ্ছে your prolongation of life, your life will be extended। হ্যাঁ, life expectancy at birth যেটা আমরা বলি, এটা অটোমেটিক্যালি কিন্তু বেড়ে যাবে। So if you look for the recent statistics in terms of Bangladesh, in 2 decades before, our life expectancy at birth was less than 60 years। আপনারা শুনলে অবাক হবেন, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে খোদ ইউকেতে লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ ছিল বিলো 10। ক্যান ইউ বিলিভ ইট? 10 বছর নিচে ছিল লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ ইউকেতে। এখন আপনারা জানেন যে সারা পৃথিবীর মধ্যে একটা অ্যাভারেজ লাইফ এক্সপেক্টেন্সি আমরা বলি 80 থেকে 82, 81 যদি অ্যাভারেজ ধরি, 81 এর মধ্যে 79 হবে হচ্ছে মেল, 80 হবে মেল আর ফিমেল হচ্ছে 82। Fortunately, the female counterparts are enjoying 2 years extra bonus। হ্যাঁ, এবং বাংলাদেশের ক্ষেত্রে তাই। বাংলাদেশে এখন লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ হচ্ছে ফর মেল হচ্ছে 71, ফর ফিমেল হচ্ছে 73। ক্যান ইউ ইমাজিন? যেটা আমাদের দেশে এককালে এটা বিলো 40 ছিল, অ্যান্ড লাস্ট 2 ডিকেড আগে এটা কিন্তু 60ও ক্রস করে না। এই যে ডেভেলপমেন্টটা হয়েছে কিসের জন্য হয়েছে? বিকজ উই ক্যান প্রিভেন্ট এ লট অফ ডিজিজ থ্রু ভ্যাকসিনেশন। বাট আমরা কিন্তু মনে করেছি যে আমরা বোধহয় অনেক কিছু করে ফেলেছি, কিন্তু রিসেন্ট কোভিড আমাদেরকে শিখিয়ে দিল না, আমাদের করার মধ্যে অনেক গলদ ছিল। আর এই গলদের কারণে এখন দেখতেছেন সারা পৃথিবীতে কোভিডটা কিরকম একটা পাবলিক হেলথ প্রবলেম হিসেবে আমাদের পুরো ডেভেলপমেন্ট প্রসেসটাকে সীমিত করে রেখেছে। That's why the knowledge in public health is very essential। Okay, so this is in short the objectives of public health। Now let us discuss about the epidemiology। So before giving you the definition of epidemiology, again I am focusing few more things। So when you are learning public health, there are some core course। এই কোর কোর্সগুলো ছাড়া কিন্তু আপনি পাবলিক হেলথে কিছুই শিখতে পারবেন না। আর এই কোর কোর্সগুলো কিন্তু আনফর্চুনেটলি আপনাদের প্রিভিয়াস যে ডিগ্রি, আপনারা যদি মেডিকেল স্কুল থেকে এসে থাকেন, MBBS or BDS or from other professionals, maybe you already earned a master degree, say example in MSc or in any social science, হ্যাঁ, সেখানে কিন্তু এই কোর্সগুলো আপনাদেরকে খুব একটা বেশি পড়ানো হয়। আমি জোর গলায় বলতে পারবো মেডিকেল স্কুলে আপনাদের এই কোর্সগুলো তেমনই পড়ানো হয়, যদিও আপনাদের কমিউনিটি মেডিসিন বলে একটা কোর্স ছিল। তাহলে কি কি বেসিক কোর্স বা কোর কোর্স যেটা নাকি পাবলিক হেলথ থেকে আপনারা শিখবেন, তার মধ্যে একটা হচ্ছে এপিডেমিওলজি, নাম্বার 2 হচ্ছে রিসার্চ মেথোডোলজি, নাম্বার 3 হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স। এই তিনটা কিন্তু আপনারা এইখানে MPH কোর্সে থেকে শিখবেন। আমার রিকোয়েস্ট থাকবে, রিকমেন্ডেশন থাকবে, এই তিনটা কোর্স আপনারা একটু সিনসিয়ারলি শেখার চেষ্টা করবেন। না হলে হয়তো আপনারা সবাই একটা সময়ে MPH ডিগ্রিটা নিয়ে ইউনিভার্সিটি থেকে যাবেন, কিন্তু দেখবেন যে ইউ ক্যানট ইউজ ইউর নলেজ ইন প্র্যাকটিস। আর আপনি নলেজ যদি প্র্যাকটিসে ইউজ করতে না পারেন, তাহলে আপনার কোনো স্কিল ডেভেলপমেন্ট হবে। আপনার হয়তো প্রমোশন পলিটিক্যালি আপনি পেয়ে যাবেন, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, যেহেতু এটা হচ্ছে বাস্তবতা, অনেকে পেয়ে যায়, কিন্তু আপনি কিন্তু সেই নলেজটাকে আপনি ইউ ক্যানট ইউটিলাইজ। সো ইট উইল বি মাই রিকোয়েস্ট টু এভরিবডি, প্লিজ যতটুকু সময় পান
এই তিনটা কোর্সে একটু কনসেন্ট্রেশন করব। Fortunately, out of these three courses, we are offering two courses from our department. One is basic epidemiology, another course we will taught you in the next cluster, that is in research category. Now, in the last lecture also I discussed, so there is a close relationship between research and development. You cannot say that whether I am standing in the same position or I am developing or I am deteriorating until or unless you do any research. আপনার নিজের অবস্থানটাও যদি জানতে চান, আমার নলেজ কি আগে জায়গায় আছে, না আমি আগের থেকে উপরের দিকে যাচ্ছি, বা আমার নলেজ ফল ডাউন করতেছে, সেটার জন্য কিন্তু আপনাকে গবেষণা করতে হবে। সো রিসার্চ ইজ দ্য পার্ট অফ আওয়ার লাইফ। এখনের যুগে আপনি রিসার্চ ছাড়া কিন্তু আপনি চলতে পারবেন। ওয়েস্টার্ন ইউনিভার্সিটিগুলিতে যার জন্য ব্যাচেলর ডিগ্রি মানে ইউনিভার্সিটিতে গেলেই কিন্তু আপনাকে একটা স্টুডেন্টকে কিন্তু রিসার্চে এক্সপোজ করা। ইভেন আমি বাইরে ছিলাম অনেকদিন, ওইখানে আমি আপনার টিচিং প্রফেশনও ছিলাম। মেডিকেল স্কুলে রিসার্চের যদি আপনার এক্সপোজার না থাকে, আপনি এমবিবিএস ডিগ্রিও করতে পারবেন না, বিডিএসও করতে পারবেন না। ওইখানে কিন্তু এসেনশিয়াল, এবং ওখান থেকেই কিন্তু এই কথাগুলো আসছে ফর দ্য ক্লিনিশিয়ান, যারা নাকি আপনাদের আমি জানি বিগ গ্রুপ অফ ফ্রম কমিউনিটি ডেন্টিস্ট্রি জয়েন this year with our program. আমাদের যথার্থে বলতেছি যে রিসার্চ কিন্তু আপনাকে উৎপ্রতভাবে আপনার প্র্যাকটিসের সাথে যুক্ত। ইফ ইউ আর ক্লিনিশিয়ান ইউ নিড টু ডু রিসার্চ। হ্যাঁ, আমরা এখন বলি না যে এভিডেন্স বেসড প্র্যাকটিস। সো হোয়াট ইজ এভিডেন্স বেসড প্র্যাকটিস? দিস ইজ রিসার্চ। একটা মেডিকেশন যেটা নাকি হয়তো গতকাল পর্যন্ত এফেক্টিভ ছিল, আজকে হয়তো আপনি জানলেন দিস ইজ নো মোর এফেক্টিভ। আপনারা জানেন, 2 দিনের আগের কথা বলতেছি, আপনারা জানেন তো এখন ভ্যাকসিন নিয়ে খুব কথা হচ্ছে, তাই না? ভ্যাকসিন নিয়ে কিন্তু ভ্যাকসিনে অনেক ট্রায়াল হইতেছে। ইউকেতে যে অক্সফোর্ড ইউনিভার্সিটির যে ট্রায়াল, এটা বন্ধ হয়ে গেছে। কারণ কি? এর এফিকেসি নিয়ে প্রশ্ন আসছে। কারণ একটা ভ্যাকসিন সেটা যদি এফেক্টিভ না হয়, তাহলে তো আমার এই ভ্যাকসিনের দরকার নাই। আজকে যদি আমি রিসার্চের সাথে না জড়িত থাকতাম, আমি যদি সেই পেপারটা পড়ে না বুঝতাম যে ওয়াই ইট শুড নট বি পারমিটেড, ওয়াই ইট শুড বি ডিসকন্টিনিউড, তাহলে কিন্তু আমি আমার আগের জায়গায় থেকে গেলাম, বা আমি আমার তো ভুল পথে চলব। দ্যাটস ওয়াই research is the part of your life. So directly or indirectly, jointly or individually, we should link with the research process. If you really want to, if you really want to improve your acceptance to your client. Western Europe কিন্তু পেশেন্টদেরকে এখন ক্লায়েন্ট বলা হয়। আমি সরি, আমি জানি না, আপনারা হয়তো বিরক্ত বোধ করতে পারেন যে স্যার তো কোর্সের ভিতরে আসতেছে না, এগুলা কি বলতেছে না স্যার, দরকারি কথা কিন্তু এইগুলাই কিন্তু দরকার। আপনারা কিন্তু আমার লেকচার নোট পড়ে গেলে অনেক কিছু পাবেন, কিন্তু বোঝার জন্য কিন্তু এই কথাগুলো দরকার। এবং আমারও একটা মানে সবসময় করে থাকি আমার স্টুডেন্টদের সাথে ইন্টারাকশনে এই জিনিসগুলোর কথা বলা। হ্যাঁ, কারণ আপনারা all of you are all mature person. So what we need to change our attitude, and when you change your attitude, you'll be motivated. তখন কিন্তু আপনাকে আমাকে বলতে হবে না, পড়ে ক্লাসে আসেন, পরীক্ষা আগে পড়াশোনা করে আসেন, আপনি হয়ে যাবেন সেলফ মোটিভেটেড। You will understand this knowledge is for me, this knowledge is for my development, this knowledge I can use for the benefit of my clients, my patient. ঠিক আছে? এখন কথাটা আসছে ক্লায়েন্ট কেন বলা হয়। আমাদের এখানে দেখেন ওয়েস্টার্ন মেডিসিনের চেয়ে আমরা যে এত দেখেন, আমাদের কিন্তু 50 ইয়ার্স আমরা ক্রস করতেছি, আগামী বছর আমরা 50th অ্যানিভার্সারি পালন করব। কিন্তু দেখেন 50 বছরে কিন্তু আমাদের মেডিকেল ফিল্ডে যতটুকু ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল সেটুকু হয় নাই। এর জন্য শুধু সরকারকে দোষ দিয়ে লাভ নাই, আমি নিজেও কিন্তু এর জন্য দায়ী। আমরা ইন্ডিভিজুয়ালি আমরা আমাদের কাজটাকে ঠিক মতো করিনি। আমরা কিসের পিছনে ছুটছি? আমরা শুধু ছুটেছি যে আমার যশ, আমার টাকা, আমার রোগী কতটুকু ভালো হলো সেদিকে আমি তাকাই নি। হ্যাঁ, তাই না? এগুলো নিয়ে আমি ডিটেলস আমি আলোচনা করতে যাচ্ছি না, কারণ এটা খুব একটা ভেরি সেন্সিটিভ ইস্যু। সেই জন্য আমি বলি, আবার সেই পিছনের দিকে যদি যাই, গ্রিক ফিলোসফার একটা সময় বলছিল, কার উক্তিটা আপনারা বলেন যে নো thyself। কে বলছে এটা? বলতে পারবেন? নিজেকে চেনো, কে বলছে এটা? সক্রেটিস। হ্যাঁ, সক্রেটিসের টিচিং কিন্তু এখনো আছে। সক্রেটিসের এই টিচিং কিন্তু আছে। আমাদের প্রত্যেকের জীবনের একটা আদর্শ থাকতে হবে, এই আদর্শটাই হচ্ছে ফিলোসফি। আপনি যেটাই করেন ডাজন্ট ম্যাটার, ইউ শুড হ্যাভ এ স্ট্রং বিলিফ অন ইউ। আপনি যদি নিজেকে বিশ্বাস না করেন,
তাহলে আপনি আমাকে বিশ্বাস করবেন কোত্থেকে? ইউ হ্যাভ টু বিলিভ ইউরসেলফ। যেটা আপনি বলতেছেন সেটা আপনি কতটা সেন্সিভলি বলতেছেন, সেটা আপনি কতটা মানে প্রমাণ আছে যে এই কথাটার পিছনে আপনি যে আপনি বলতেছেন যে a প্লাস বি ইকুয়াল টু a প্লাস বি ইকুয়াল টু সে এক্সাম্পল 4, তাহলে এ একটা ভ্যালু আছে, বি এর একটা ভ্যালু আছে, দুইটা ভ্যালু মিলিয়ে আপনি 4 বলতেছেন। এটা আপনি আন্ডারস্ট্যান্ড করেন কিনা? যদি আন্ডারস্ট্যান্ড করেন তাহলে আপনি বলতে পারেন, নাহলে কিন্তু বলতে পারেন না। সো এভরিবডি, মানে আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা ফিলোসফি থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা ডেভেলপ করতে পারবো। এনিওয়ে, যে কথা আমি বলছিলাম যে আপনার এভিডেন্স বেসড, যে কথাটা বলতেছিলাম, এভিডেন্স বেসডটা কেন দরকার। ঠিক আছে, আপনার পার্সোনাল ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য কিন্তু আপনার সেজন্য রিসার্চ করতে হবে। এখন পৃথিবীতে যত রিসার্চ হয় তার সিংহভাগই হয় হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়ালস। আপনারা দেখতেছেন, আপনাদের কাছে যখন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছে, আনফর্চুনেটলি দিস পিপলস আর নট অ্যাডিকুয়েটলি ট্রেন্ডই বলবো, কারণ অনেক আমি দেখছি আর কি, আমি এখনো প্র্যাকটিস করি না, যখন প্র্যাকটিস করতাম অনেক কি বলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিল, সেটা কমার্স ব্যাকগ্রাউন্ডে, আর্টস ব্যাকগ্রাউন্ডে, তোতা পাখির মতো কিছু মুখস্থ করে এসে বলতো। আমি বলতাম যে সরি, আমি একটু ব্যস্ত আছি, আমি তো আপনার কথা আপনি ভুলে যান, আপনার মেডিসিন একটু প্রোডাক্টটা লিখে দেন, আপনার ডকুমেন্টসগুলো রেখে দেন, কারণ এরা কিন্তু কেউ আপনাকে প্রশ্ন উত্তর দিতে পারবে না। আসলে যে জিনিসটা দরকার প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য দরকার হচ্ছে কন্টিনিউয়াস মেডিকেল অর প্রফেশনাল এডুকেশন, যেখানে যারা নাকি আপনার এই রিসার্চগুলোর সাথে ডাইরেক্টলি they can actually give you the actual fact, they can share with you the actual fact. Anyway, এটা প্রাসঙ্গিক কথা চলে আসছে। এখন আসেন এপিডেমিওলজির ডেফিনেশন। আমার কাছে মনে হয়েছে আর কি যে এপিডেমিওলজি ডেফিনেশন ইজ এ ইউনিক ডেফিনেশন। আপনি যদি ডেফিনেশনটা বুঝেন তাহলে বুঝতে পারবেন আসলে এপিডেমিওলজি কি করে। এই এপিডেমিওলজি ডেফিনেশনের ভিতরে, আচ্ছা আমি তো বাংলা ইংরেজি মিশিয়ে বলতেছি, ইজ দ্যার এনি আমাদের নন মানে বাংলাদেশি ছাড়া কি কোনো পার্টিসিপেন্ট আছে, মানে স্টুডেন্ট আছে আমাদের সাথে? নাই স্যার, নাই। বাংলাদেশি। তাহলে আমি বাংলা ইংলিশ মিলেই বলি। আমি ইংরেজিতেও বলে যেতে পারি, কিন্তু আমার মনে হয় নিজের ভাষায় বললে আপনি যতটা ভালো ফিল করেন, যতটা ভালো বোঝা যায়, ইংরেজি বলার অভ্যাস আমাদের করতে হবে। বিকজ ইংলিশ কিন্তু, আরেকটা কথা আমি বলে ফেলি, ইংলিশটা কিন্তু এখন আর ল্যাঙ্গুয়েজ না, এটা একটা স্কিল। এই তাহসিনা, আপনার মাইক্রোফোন অফ করেন। তাহসিনা, মাইক্রোফোন অফ, থ্যাংক ইউ। তাহলে ইংলিশটা কিন্তু একটা স্কিল। আপনি কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে কমিউনিকেট করতে হলে there is no way that you can avoid English. You have to develop your English skill as well. Just an English international language. Anyway, তাহলে from the definition of epidemiology, so we can find out some keywords. Those keywords are distribution, determinants, population or specified population or population at risk, then health status or health or health related events. And with this all information, when we are applying, we can apply this information, then we can find out the solution of our problem, or we can answer the question we raised at the beginning of our study or at the beginning of our dialogue. যেমন ধরেন, এটাকে আমি তাহলে কি বললাম? ডিস্ট্রিবিউশন, ডিটারমিনেন্টস, স্পেসিফাইড পপুলেশন অর পপুলেশন অ্যাট রিস্ক, দেন বললাম হচ্ছে হেলথ অ্যান্ড হেলথ রিলেটেড ইভেন্টস, এরপরে বললাম অ্যাপ্লিকেশন, তারপরে বললাম টু কন্ট্রোল অর প্রিভেন্ট দ্য হেলথ প্রবলেম অর হেলথ ইস্যু। ঠিক আছে, এই জিনিসগুলোই কিন্তু এপিডেমিওলজি। Let's take the example of COVID. কোভিড নিয়ে আমরা এখন জানতে চাচ্ছি। তাহলে প্রথম কি প্রশ্নটা আমার আসবে? প্রথম আমার জানতে হবে এই কোভিডে কারা আক্রান্ত হচ্ছে। So we have to distribute the population with some characteristics. এখন যখন আমি পপুলেশনকে ডিস্ট্রিবিউট করব, because at the end of the day we have to give the answer to the people so who are actually getting more infection. Are they male? Are they female? Are they children? Are they adult population? Are they younger generation?
ব্লা 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 এ লট অফ কোশ্চেন, তাই না? এই প্রশ্নগুলোর উত্তর দিতে হলে তাহলে আপনাকে সমস্ত পপুলেশনকে এই ক্যারেক্টারিস্টিক্স গুলো ইউজ করে আপনাকে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে হবে। ফ্রিকোয়েন্সি হলে আপনি পার্সেন্টেজ পে করতে পারবেন, এখন তখন ইউ উইল বি অ্যাবল টু অ্যান্সার ইয়েস দ্য 60 প্লাস। আচ্ছা, কে যেন কানেক্টিং হচ্ছেন, প্লিজ মাইক্রোফোনটা মিউট করে রাখেন, মাইক্রোফোনটা মিউট করে, কে এখন যেন কানেক্টেড হচ্ছে। ওকে, তাহলে প্রথম যে ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে যে উই ক্যান ডিস্ট্রিবিউট দ্য পপুলেশন ইন টার্মস অফ দেয়ার এজ, in terms of their gender, in terms of their occupation, in terms of their residence, in terms of their family income or personal income, blah blah blah, অনেকগুলা ক্যারেক্টারিস্টিক্স আপনি এখানে খালি চলে আসবে। এই ডিস্ট্রিবিউশন থেকে কিন্তু আপনি বলতে পারবেন, আমরা যে এখন বলি যে সবচেয়ে বেশি মারা যাচ্ছে 60-এর ঊর্ধ্বে, কোত্থেকে যাচ্ছে, এই এই তথ্যগুলো সংগ্রহ করেছি যখন এই যে অনুযায়ী যখন আমি পপুলেশনকে ডিস্ট্রিবিউট করেছি, আমি দেখেছি যে 60 প্লাস দের মধ্যে কিন্তু ডেথ রেট বেশি, অথবা কেস ফ্যাটালিটি রেট, বেটার টু ইউজ দ্য ওয়ার্ড কেস ফ্যাটালিটি রেট নট দ্য ডেথ রেট। তাহলে এই প্রশ্নগুলো করলাম কখন, যখন আই ক্যান ডিস্ট্রিবিউট দ্য পপুলেশন। সো ডিস্ট্রিবিউশন ইজ ইম্পর্টেন্ট ফর টু রিজন, টু সি দ্য ট্রেন্ড অ্যান্ড টু সি দ্য ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সি দেখার জন্য এবং ট্রেন্ড দেখার জন্য। যেমন ট্রেন্ড মানে কি, আমরা জানি অধিকাংশ কোভিডের পেশেন্ট কিন্তু আমরা পাচ্ছি কোথায়, ঢাকাতে এবং চিটাগং সিটিতে। এই যে ট্রেন্ড অন্যান্য জায়গায় কম, যদিও রিসেন্ট চেঞ্জ হচ্ছে, এখন আরো অন্যান্য বিগ সিটিতেও যাচ্ছে, ভিলেজের দিকেও যাচ্ছে। তো এই যে চেঞ্জটা হচ্ছে, এই চেঞ্জটাও কিন্তু আমাদের দরকার, এবং এটা আমরা করতে পারবো যখন আমরা পপুলেশনকে ডিস্ট্রিবিউট করব। The second component from the definition is determinants. So what do we mean by determinants? Determinants means these are the factors. These factors are directly or indirectly influencing to our health. এবং এই ইনফ্লুয়েন্সের জন্যই কিন্তু আমরা অসুস্থ হচ্ছি বা সুস্থ থাকতেছি, এই ফ্যাক্টরটা না থাকলেও সুস্থ থাকতেছি। So these are the factors, right? এখন এই ফ্যাক্টরগুলোকে, যেটাকে আমরা ডিটারমিনেন্টস বলতেছি, we can broadly classify them in 5 subgroups. All the determinants can be broadly distributed in 5 subgroups, 5 subgroups. আর আসলে এই ডিটারমিনিং ফ্যাক্টরগুলোই কিন্তু কজ, আলটিমেটলি এগুলোই কিন্তু কারণ হিসাবে ইনফ্লুয়েন্স করে ডিজিজের জন্য। নাম্বার 1 factor is biological factor. So what do you mean by biological characteristics? Can anybody tell me what are the biological characteristics of an individual? কি কোন ক্যারেক্টারিস্টিক্স গুলোকে আমরা বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিক বলি? আমি নাম বলি তাহলে। ইয়েস, এক্সিলেন্ট মইনুল সবসময় মানে প্রথম সারিতে। আমি মইনুলকে দেখতে চাই এবং সাথে সাথে বাকিদেরও দেখতে চাই, ঠিক আছে? ওকে, তাহলে এইজ, সেক্স আমি বলছি, এইগুলাকে আবার অন্য in other words we can define them as a demographic characteristics. এগুলাকে আমরা ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স। তাহলে এইজ আসে, সেক্স আসে, আর হচ্ছে জিন, জেনেটিক প্রেডিসপোজিশন, ওকে, লাইক ফ্যামিলি হিস্ট্রি, এগুলা হচ্ছে আমাদের বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। আরো অনেক আছে, এগুলো আমরা পরে আলোচনা। সেকেন্ডটা হচ্ছে সোশিও ইকোনমিক। তো সোশিয়াল ক্যারেক্টারিস্টিক্স, একটা ইন্ডিভিজুয়ালের সোশিয়াল ক্যারেক্টারিস্টিক্স ডিফাইন করে। আমি যদি সোশিয়ালের সাথে ইকোনমিক আসি, তাহলে তিনটা ফ্যাক্টর আছে। কেউ বলতে পারবেন? আমি কিন্তু গত ক্লাসে আলোচনা করেছি। সুমাইয়া বলেন, সুমাইয়া, সোশিও, হ্যাঁ বলেন, তিনটা ক্যারেক্টারিস্টিক কি আছে? সোশিও ইকোনমিক, হ্যাঁ বলেন। স্যার আমি ভুলে গেছি, সরি। ওকে, গুলশানারা বলতে পারবেন? হ্যাঁ গুলশানারা শুনছেন আমাকে? আছেন তো দেখি। এডুকেশন, তারপরে হচ্ছে ইনকাম, হ্যাঁ, আর থার্ড অফ প্লেস। ওকে, আমাতুল্লাহ, ঠিক আছে। এগুলো কিন্তু আমি গতদিন আলোচনা করেছি। তাহলে তিনটা, একটা হচ্ছে এডুকেশন, অকুপেশন এন্ড ইনকাম। These are the 3 important components of socio-demographic factors or variables. তাহলে এই তিনটা জিনিস আমাদের জানা দরকার, কারণ
কিছু কিছু প্রফেশনাল গ্রুপ বা অকুপেশনাল গ্রুপ আর মোর এক্সপোজ টু সার্টেন এক্সপোজার, তাই না? যেমন আপনার মানে রেডিওলজিতে যারা কাজ করে এরা কিন্তু রেডিয়েশনে বেশি এক্সপোজ হচ্ছে, যার জন্য রেডিয়েশনটা যদি কোনো একটা ডিজিজের কজ হয় তাদের মধ্যে কিন্তু ওই ডিজিজটা বেশি দেখা যায়। এম আই রাইট? আমি কি ঠিক বলতেছি? হ্যালো, জি স্যার। হ্যাঁ স্যার। জি স্যার। আপনারা কেউই আমার স্ক্রিন মধ্যেই করেন না, আমি যেভাবে চালাচ্ছি ওইভাবে চালাই। হ্যাঁ, আপনারা সবাই আপনাদের চেহারা দেখতে পাচ্ছেন, কি যেন কেটে দিয়েছেন। আমি কিন্তু আবার আসতে পারি। এই যে, আমি নাম ধরে ধরে ডাকবো, এই ভয়ে যদি আপনারা কেটে দেন, আপনাদের চেহারা দেখলাম না, নামও দেখলাম না, আমার কিন্তু রেকর্ড আছে সবকিছু। আর একটা ভালো করে বলে নিই, আপনারা কে কি কবে ক্লাসে থাকছেন কি থাকছেন না এটা কিন্তু অটোমেটিক্যালি রেকর্ড হয়ে যাচ্ছে। কাজেই কেউ বলবেন যে স্যার আমি লেকচারে ছিলাম, আমি এতটা ক্লাস করছি, আমি কেন পরীক্ষা দিতে পারবো না, এটা কিন্তু এখন স্কোপ নাই। বিকজ উই ওয়ান্ট টু প্রোভাইড ইউ কোয়ালিটি এডুকেশন, রিয়েলি উই ওয়ান্ট টু প্রোভাইড ইউ কোয়ালিটি। নাইমা আপনার মাইক্রোফোনটা মিউট করেন। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমার গেল সোশিও ইকোনমিক দিক চলে গেল। সোশিও ইকোনমিক থার্ড important characteristics or determining factor for disease is behavioral or lifestyle. এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনারা জানেন আমরা সমস্ত ডিজিজগুলোকে যদি ব্রডলি ভাগ করি তাহলে তিনটা ভাগ হবে। একটা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ or infectious disease, non-communicable disease, and rest are হচ্ছে accidents and injuries and some metabolic disorders. ঠিক আছে, আমরা 1960 সাথে যদি কম্পেয়ার করি 1920-তে, 1960-তে কিন্তু গ্লোবালি ইনফেকশাস ডিজিজ ছিল বেশি দেন নন কমিউনিকেবল ডিজিজ। ইনফেকশাস ডিজিজগুলিকে আমরা বলি কমিউনিকেবল ডিজিজ। কিন্তু 1920 কেন 2010-এ 1990-তে বলবো 1990-তে কিন্তু একটা প্যারাডিম শিফট। 1990-তে যে প্যারাডিম শিফট আগে ছিল হচ্ছে যে সে এক্সাম্পল 60% অফ দ্য টোটাল পপুলেশন were suffering from infectious disease and something around 35% of the population suffered from non-communicable disease like diabetes, hypertension, and other cardiovascular disease, chronic lung disease, mental illness, blah blah blah. তাহলে 1990-তে এসে দেখা গেল more than 60%, something around 65% people are suffering from NCD, যেগুলোকে আমরা নন কমিউনিকেবল ডিজিজ বলছি বা ক্রনিক ডিজিজ। তাহলে এটা একটা প্যারাডিম শিফট, ঠিক আছে। এবং রিসেন্টলি এটা যেটা দেখলাম যে আমরা একটা সময় ভাবলাম আমরা বোধহয় কমিউনিকেবল ডিজিজগুলোকে কন্ট্রোল করে ফেলছি, কিন্তু প্রত্যেক মানে আপনার মানে এই নতুন সেঞ্চুরি 21 সেঞ্চুরি শুরু থেকে কিন্তু দেখা গেল যে নতুন নতুন ইমার্জিং ডিজিজগুলো আসতেছে এবং কিছু কিছু ইনফেকশন ডিজিজ যেগুলো আগে ছিল এগুলো আবার নতুন করে অ্যাপিয়ার করতেছে। আমরা যদি আপনারা নিশ্চয়ই জানি না 1980 আগে আপনাদের এখানে জন্ম কি 1980-র আগে কেউ আছে? সম্ভবত নাই। আপনারা 1980-র আগে আছে কেউ? 1980 না থাকার কথা না, 1980 মানে 40 বছরের কাছাকাছি হতে হবে। 1980-র আগে কিন্তু আমরা এইডস বা এইচআইভি সম্বন্ধে জানতাম, তাই না? কাজেই ইভেন আমরা যে ইভোলাও কিন্তু 2000 সালের আগে আমরা জানতাম না। আমরা কিন্তু বার্ড ফ্লুও কিন্তু জানতাম না। আমরা কিন্তু সিজনাল ফ্লু যেটাকে এক সময়কে বলা হয়তো সোয়াইন ফ্লু জানতাম না। আমরা কোভিড সম্বন্ধে জানতাম না। 2020 ফেব্রুয়ারির আগে বা জানুয়ারির আগে কোভিড সম্বন্ধে আমরা জানতাম না, তাই না? কাজে এই নতুন নতুন ইমার্জিং ডিজিজগুলো কিন্তু আমাদের জন্য একটা নতুন থ্রেট ইন পাবলিক। এনিওয়ে, তাহলে সেই লাইফস্টাইল ফ্যাক্টরগুলো যেটা আছে, লাইফস্টাইল ফ্যাক্টরের মধ্যে আমরা 4টা লাইফস্টাইল ফ্যাক্টর কথা বলতে পারি। নাম্বার 1 ইজ স্মোকিং, নাম্বার 2 ইজ আনহেলদি ডায়েট, নাম্বার 3 ইজ হচ্ছে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, and number 4 হচ্ছে alcohol abuse. You know what is use and abuse? Use mean you can take it up to certain level. When you are taking it more than that certain level, that is abuse.
সো অ্যালকোহল অ্যাবিউজ ইজ এ থ্রেট ফর হেলথ। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আপনার আমাদের লাইফস্টাইল ফ্যাক্টর। Then next factors are environmental factors. So environment, the definition of environment is what we are seeing around us. Basically, we have two environment. One is internal, another is external. Internal environment we can see. External, যেটা নাকি আমাদের বডির ভিতরে, সেটা কিন্তু আমরা দেখতে পাই না, যদিও এখন টেকনোলজিতে কিন্তু আমরা বডির ভিতরেও অনেক কিছু দেখতে পাই। And external environment যেটা, সেটার মধ্যে আছে physical environment, chemical environment, এরকম অনেক কিছু আছে, social environment। আমি এই ডিটেলসগুলো এখানে আসতেছি। And lastly, the fifth categories of determinants are access to healthcare services. এই ফ্যাক্টরগুলোর উপর কিন্তু ডিপেন্ড করছে আমাদের স্বাস্থ্য। যেমন ধরেন বাংলাদেশের একটা অঞ্চল যেখানে নাকি ভেরি হার্ড টু রিচ, পৃথিবীর অনেক দেশ আছে যেখানে কোনো ওই অঞ্চলে কোনো স্বাস্থ্যসেবা না। আপনারা হয়তো জানেন ওটার নাম কি, ব্রাজিলের সামনে একটা বিরাট বড় ফরেস্ট এরিয়া আছে। আমি জানি, আমার মনে আছে, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাচ্ছি ওই অঞ্চলটার নাম জানেন? আমাজন। এই আমাজনের কিন্তু জনগণ এখনো জানে না পৃথিবীর, ওরা ছাড়াও পৃথিবীর অনেক মানুষ আছে ওইখানে, তো স্বাস্থ্য ব্যবস্থাটা নাই, তাই না? কাজেই ওদের স্বাস্থ্য ডেফিনেটলি মোর ভালনারেবল দেন দ্য আদার পিপল। দ্যাটস ওয়াই ওইটাও কিন্তু একটা ডিটারমাইনিং ফ্যাক্টর। আবার যদি অন্য একটা ছোট সহজ ডেফিনেশন দেই, বাংলাদেশের একটা প্রত্যন্ত অঞ্চলে যেখানে নাকি আপনার হয়তো একটা উপজেলা হেলথ কমপ্লেক্সও নাই, হয়তো একটা বা ইভেন কমিউনিটি ক্লিনিকও নাই, তো তার হেলথটা যতটা চ্যালেঞ্জের মধ্যে আছে, ঢাকা শহরে যারা আমরা আছি তার চেয়ে অনেক বেটার পজিশনে আছে। That's why this is also one of the important factor or one of the important determining factor to our health. আমার মনে হয় ডিটারমিনেন্ট সম্বন্ধে আরো বেশি কিছু বলার নাই। দেখা যাচ্ছে যে আমি একটা লেকচারই রিপিট করতেছি। তো ওকে, এনিওয়ে আমি এক নতুন টপিকসে যাব 12টার পরে, হ্যাঁ 12টার আগে যাওয়ার চেষ্টা করব। সেকেন্ড আসতেছে হচ্ছে হেলথ অ্যান্ড হেলথ রিলেটেড ইভেন্টস আর হেলথ রিলেটেড ইভেন্টস, আরেকটা বলছি হেলথ রিলেটেড স্টেটস। দুইটা শব্দ বলতেছি, একটা বলছি হেলথ রিলেটেড স্টেটস, আরেকটা বলছি হেলথ রিলেটেড ইভেন্টস। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্যাম? হেলথ রিলেটেড স্টেটস মানে স্বাস্থ্যের সাথে অবস্থাগুলো কি, আমরা সুস্থ থাকতে পারি, আমরা অসুস্থ হয়ে যেতে পারি, অসুস্থ হয়ে গেলে সম্পূর্ণ কিউর হয়ে যেতে পারি, কিছু কিছু লোক সম্পূর্ণ কিউর হয়েও সম্পূর্ণভাবে কিন্তু আগের স্ট্যাটাসে যাবে না, তার কিছু ডিসেবিলিটি ডেভেলপ করতে পারে। সো দিজ আর দ্য স্টেটস। তাহলে একটা কি বললাম, কমপ্লিট কিউর, 2 নাম্বার কি বললাম, ডিসেবিলিটি, 3 নাম্বার কি বললাম, ডেথ। ঠিক আছে, দিজ আর দ্য স্টেটস, হেলথ রিলেটেড স্টেটস। নাও ইভেন্টস মানে কিছু কিছু ঘটনা আছে যেগুলাকে দিয়ে আমরা একটা মানুষকে অসুস্থ বলতে পারি না, লাইক প্রেগনেন্সি, অ্যাক্সিডেন্ট। কেউ একটা প্রেগনেন্ট লেডিকে কি আপনি বলবেন আপনি রোগী? she's not sick, she's not suffering from any disease. এটা একটা ফিজিওলজিক্যাল প্রসেস, কিন্তু তার স্বাস্থ্য সম্পর্কে একটা ইভেন্ট। সেম আপনার অ্যাক্সিডেন্ট বা ইনজুরি। Then the terminology, this which is very important terminology, that is specified population or population at risk. আমরা যদি বলি যে এক্স ডিজিজে 10% লোক ভুগতেছে, তাইলে কিন্তু আমাকে সাথে সাথে বলতে হবে এই 10%টা কারা, আমাকে স্পেসিফাই করতে হবে। সেটা কি ঢাকার বাসীদের মধ্যে, সারা বাংলাদেশের মধ্যে, মিরপুরের মধ্যে, না ধানমন্ডির মধ্যে? কাজে এখানে কিন্তু এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, স্পেসিফাইড পপুলেশন। আমরা আরো ডিটেলস জানবো যেমন একটা লেকচারে স্পেসিফাইড পপুলেশনটা কেন ইম্পর্টেন্ট আর পপুলেশন অ্যাট রিস্কটা কেন ইম্পর্টেন্ট। আমি এখনই বলি, যেমন ধরেন আপনারা জানতে চাচ্ছেন কত পার্সেন্ট আমাদের বাংলাদেশে কত পার্সেন্ট লোক ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয় প্রতি বছর। তাহলে এটা ক্যালকুলেশনের জন্য আপনার দুইটা নিউমেরিক ভ্যালু লাগবে। একটা হচ্ছে একটা বছরে শুরু থেকে শেষ পর্যন্ত কতটা লোক ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছে বা ডায়াগনোস হয়েছে, আর নিচে থাকবে হচ্ছে কোন পপুলেশনের মধ্যে। এখন সেটা কি বাংলাদেশের পপুলেশনকে ইউজ করবো, তাহলে পরে কিন্তু আপনার রেটটা ঠিক মতো ক্যালকুলেশন কেন হলো না? পুরুষের তো ব্রেস্ট ক্যান্সার হয় না, হইলো ভেরি রেয়ার। একটা মেয়ে শিশুর কি ব্রেস্ট ক্যান্সার হয়? হয় না।
একটা অ্যাডোলেসেন্ট গার্লে কি ব্রেস্ট ক্যান্সার হয় না। সেই জন্যই আপনাকে ডিনোমিনেটর, যেটা নাকি নিচের অংশ, সেটাকে আপনার ইউজ করতে হবে হচ্ছে পপুলেশন অ্যাট্রিবিউট। তাহলে কাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি? তাদেরই পোস্ট মেনোপজ। পোস্ট মেনোপজের ওমেনদের আপনার যদি সংখ্যাটা ইউজ করে ক্যালকুলেশন করেন, তাহলে ইউ উইল গেট দ্য এক্সাক্ট ক্যালকুলেশন ফর পপুলেশন অ্যাট্রিবিউট। ওকে, দেন once you have all the information যেগুলো আমি বললাম, you can use those information for planning or for the development of any preventive and control program. That actually the epidemiology does. ঠিক আছে, তারপর বোধহয় আমরা আলোচনা করেছিলাম যে হোয়াট আর দ্য, আমি আর আজকে ওই এখানে খুব বেশি যাব না। আমরা তাহলে বলছি যে আমাদেরকে এপিডেমিওলজির এইগুলা জিনিসগুলাকে measure করার জন্য we have to use some tools. So there are 3 different types of tools we have. কে বলতে পারবে? আমি জিজ্ঞাসা করি কাকে। চাকমা স্যার, আপনি বলেন দেখি কি কি টুলস আছে এপিডেমিওলজিতে? স্যার, রেট, রেশিও এন্ড প্রপোর্শন। সরি, হ্যাঁ। এক্সেলেন্ট। ওকে, আনমিউট করুন। খেয়ে নিও, ধরো কে কথা বলছেন? ভাত খেয়ে নিও। ভাত খাওয়ার দরকার নাই, আপাতত মিউট করেন, মাইক্রোফোন মিউট করেন। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা বললাম we have 3 tools. One is ratio, proportion and rate. এই কথাগুলো বারে বারে আপনাদের আসবে, এগুলা কিন্তু আপনাকে মনে রাখতে হবে নামতার মতো। আপনারা তো স্কুলের নামটা পড়েন না, আমরা কিন্তু স্কুলে একদম প্রথম যখন মায়ের কোলে বসে আমার নামটা শেষ। Anyway, তাহলে what is the ratio? When we are calculating the ratio calculate করি যখন আমরা heterogeneous কোনো জিনিস নিয়ে আসবো। You know what is heterogeneous? homogeneous মানে একই ক্যারেক্টারিস্টিক্স বিষয়গুলো হচ্ছে যদি থাকে সেগুলো হচ্ছে হোমোজেনাস, সবাই এক। আর যখন ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক লোকের সাথে আমরা তুলনা করতে চাই, লাইক মেল ফিমেল, আরবান রুরাল, পেশেন্ট ডক্টর, নার্স ডক্টর, তখন আমরা ক্যালকুলেট করব রেশিও। ঠিক আছে, রেশিও ক্যালকুলেট করব কখন? যখন আমরা হেটেরোজেনাস কোনো জিনিস নিয়ে কাজ করব। ওকে, আর তাহলে এটা হলো রেশিও। আর প্রপোর্শন মিন্স, সে এক্সাম্পল ইন দ্য ক্লাসরুম, যেমন আজকে আপনার এখানে ক্লাসরুমে আছেন আপনারা 40 সামথিং, আমাকে সভাপতি। এর মধ্যে আমি যদি জানতে চাই যে প্রপোর্শন অফ ফিমেল স্টুডেন্টস, দেন I have to calculate the proportion. Proportion also is a one type of ratio, but here the main characteristics of proportion is that numerator is a part of denominator. Numerator মানে হচ্ছে আমি অঙ্ক কষার জন্য যে দুইটা নিউমেরিক ভ্যালুর কথা বললাম, যে ভ্যালুটা আমি উপরে ইউজ করব, দিস ইজ দ্য নিউমেরেটর, আর যে ভ্যালুটা আমি নিচে ইউজ করব, দ্যাট ইজ দ্য ডিনোমিনেটর। যে কোনো ক্যালকুলেশনের জন্য মোর সেন্সিটিভ ইজ ডিনোমিনেটর, whether I'm using the exact denominator. If I fail to use the exact denominator, then my calculation will be faulty. তাহলে প্রপোর্শনে এখন যদি আমরা 40 ভিতরে, আমি জানি টোটাল পপুলেশন হলো 40, এই 40 মধ্যে থেকে আমাকে কাউন্ট করতে হবে ফিমেল স্টুডেন্ট কয়টা। সে এক্সাম্পল আমি বললাম 25 জন, তাহলে আমার প্রপোর্শন অফ ফিমেল স্টুডেন্ট কি হবে? 25 ডিভাইডেড বাই 40 ইনটু 100। তখন আমি বলতে পারবো এতটা আমার ফিমেল স্টুডেন্ট আমার ক্লাসে। তাহলে এখানে এই যে 25 ইজ দ্য পার্ট অফ 40। তাহলে আমি যে ক্যারেক্টারিস্টিক্সের কথাটা বললাম, নিউমারেটর ইজ আ পার্ট অফ ডিনোমিনেটর। দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ প্রপোর্শন। নাও rate is also one type of proportion, but here we have to use another component, that is time. Rate মানে হলো হারের সাথে কিন্তু সময়ের একটা কথা। ব্যাংকে যদি আপনি টাকা রাখেন, ব্যাংক আপনাকে একটা সুদ দেয়, এই সুদটাও কিন্তু বছর হিসাব করে দেয়। আপনাকে যদি ব্যাংক থেকে যদি আপনি লোন দেন, সেখানেও আপনাকে একটা ইন্টারেস্ট দিতে হবে, সেটাও কিন্তু আপনি একটা বছর হিসাব করবেন। সেই জন্য যে কোনো রেট ক্যালকুলেট করতে হলে এখানে টাইমটা একটা ইম্পর্টেন্ট হয়। সো ইউ শুড ইউজ দ্য টাইম ফ্রেম। ওকে, এরপরে আমরা আলোচনা করেছি যে হোয়াট আর দ্য ইউজেস অফ এপিডেমিওলজি। হ্যাঁ, দেন আমরা ব্রডলি এপিডেমিওলজিকে কভারে ভাগ করা হয়, ডেসক্রিপটিভ অ্যান্ড অ্যানালাইটিক্যাল। দেন উই লুক ফর অ্যাপ্রোচেস। এই অ্যাপ্রোচেস শেষ করে আমি যাব নেক্সট টপিক।
epidemiological approach. So এটা কিন্তু আমরা ঘুরে ফিরে দেখবেন এই কথাটা আমি আপনাদেরকে আরো অনেকবার বলবো epidemiological approach. Epidemiological approach we have two approaches. Number one approach is asking questions. So when we have a specific problem and we want to get rid of that, or we want to get the find out the answer of that problem or solution of this problem, we have to ask questions. প্রথমে আমাকে এই সমস্যাটা সম্বন্ধে তার সমাধান খুঁজতে হলে আমাকে কিছু প্রশ্ন করতে হবে। So we have 5W questions. 5W questions. 6টা বলতে পারেন। এক নম্বর প্রশ্নটাকে আমরা কাউন্টে নিলাম। যেরকম কি সম্বন্ধে আমরা কথা বলছি? About what we are talking. তাহলে what একটা প্রশ্ন। এই প্রশ্নটা আমি নাই। যে এরপর প্রশ্নটা যেটা আসবে হচ্ছে who. সেকেন্ড কোশ্চেন হচ্ছে where. থার্ড কোশ্চেন হচ্ছে when. এই তিনটা প্রশ্নকে মনে রাখার জন্য ইউ ক্যান জাস্ট এটা অন্যভাবে আমরা বলতে পারি 3 P's. ফার্স্ট P is person, second P is period, third P is third P কি বলবেন? আয়েশা বলেন 3 P কি? একটা পার্সন প্লেস বলে দিলাম পার্সন প্লেস আর হলো পিরিয়ড। ওকে পার্সন প্লেস আর হলো পিরিয়ড। তাহলে 3 P's দিয়ে কিন্তু আপনারা তিনটা প্রশ্ন মনে রাখতে পারেন। আয়েশা মিউট করে ফেলেন, মাইক্রোফোন মিউট। আয়েশা জি স্যার করছি। তাহলে আমাদের এই 3 P হচ্ছে গেল। যখন এই তিনটা P'র উত্তর আমরা জেনে যাব, দেন উইল আস্ক 2 more question. One is how and why. এই 5টা প্রশ্নের উত্তর ছাড়া কিন্তু আপনি এগোতে পারবেন। এই 5টা প্রশ্নের প্রথম 3টা প্রশ্ন দিয়ে যদি আপনি কোনো এপিডেমিওলজিক্যাল প্রবলেম সলভ করেন, সেই প্রবলেম সেটাকেই বলবো আমরা ডেসক্রিপটিভ এপিডেমিওলজি। Is that clear now? So when we are looking for the answer only for 3 questions, who, where and when, that is we are dealing with descriptive epidemiology. যেমন আমি একটা এক্সাম্পল বলতে পারি। In 2019, 400 under 5 children suffered from acute gastroenteritis in a slum that is located in Milpur. এখানে মধ্যে কিন্তু 3টা প্রশ্নের উত্তর আমি দিয়েছি, তাই না? নাইমা একটু বলেন তো দেখি কি 3টা প্রশ্ন বলছি। ইবনে সাকিব আপনার মাইক্রোফোন অফ করেন। নাইমা আমি কি আবার রিপিট করব এক্সাম্পলটা? জি স্যার আবার একটু রিপিট করেন। আচ্ছা আবার রিপিট করছি। In 2019, 400 under 5 children suffered from acute gastroenteritis who are residing in a slum located in Mirpur. এখানে 3টা প্রশ্নের উত্তর কিন্তু ছিল। কি কি প্রশ্ন ছিল? প্রথম প্রশ্নটা হলো যদি বলি হু, এটার উত্তর কি নাইমা? চিলড্রেন স্যার। Children. কোন চিলড্রেন? Under 5. এটা হলো হু। দেন সেকেন্ড কোশ্চেনটা কি ছিল? Where? Where? উত্তর কি? Where এর উত্তর কি? একজন যাকে প্রশ্ন করছে সে উত্তর দেন। বাকিরা ইসলাম মাইক্রোফোন। স্যার। হ্যাঁ ইসলাম কোথায় সেটা? মিরপুর। হ্যাঁ তাহলে এটা হলো where. When? When এর উত্তরটা কি? নাইমা জি স্যার। কখন? 2019. 2009. জি স্যার। ওকে থ্যাংক ইউ। তাহলে এটা হচ্ছে আমার একটা ডেসক্রিপটিভ এপিডেমিওলজিক্যাল স্টাডি করার পরে সামারাইজ করে আমি একটা কনক্লুশনে আসছি। দিস হচ্ছে ডেসক্রিপটিভ এপিডেমিওলজি। নাইমা আপনি আনমিউট করেন, মিউট করেন। তাহলে আমি কিন্তু এখন জানি কারা আক্রান্ত হয়েছে, কোথায় তারা থাকে এবং কখন। এটা দিয়ে কি আমি সমস্যার সমাধান করতে পারলাম না। তাহলে আমাকে নেক্সট প্রশ্ন জানতে হবে হাউ অ্যান্ড ওয়াই। কেন শুধু ওই আন্ডার 5 চিলড্রেনরাই আক্রান্ত হলো মিরপুরে ইসলামে যারা থাকে, এবং কিভাবে তারা আক্রান্ত হলো? এই 2টা প্রশ্নের উত্তর না জানলে পরে কিন্তু আমি সমাধান দিতে পারবো। তাহলে এই 2টা প্রশ্নের উত্তর খোঁজার জন্য যে এপিডেমিওলজি, দ্যাট ইজ
অ্যানালাইটিক্যালি। ওকে, তাহলে এখন ডিফারেন্সটা তো বুঝছেন। তিনটা প্রশ্নের উত্তর পেয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে ডেসক্রিপটিভ, হাউ এন্ড হোয়াই এর উত্তর খুঁজে দিয়ে এপিডেমিওলজি সেটা হচ্ছে অ্যানালাইটিক্যাল। ঠিক আছে, নাও আমি মনে হয় এখন সেকেন্ড লেকচারে যাচ্ছি আপনাদেরকে শেয়ার করতে। হ্যাঁ বলেন প্রশ্ন। আপনি বলছিলেন 5টা ডাব্লিউ, তো আমি ফলো করতেছিলাম হু, ওয়্যার, ওয়েন এন্ড হোয়াট। সো না হোয়াটকে আমি বলি নাই, হোয়াট বলছি আমি, ওইটা ধরলে 6টা হয়। আচ্ছা ঠিক আছে, হোয়াট রাখেন। হোয়াট তো আপনার আসবে, যেমন ডিজিজটা মানে ক্রনিক্যাল ডিজিজে যে ভুগতেছিল হোয়াট। আচ্ছা ঠিক আছে রাখেন। আচ্ছা তারপর মানে এটা আর কি। তো আমি যদি চারটাকে ধরি, চারটা ডাব্লিউ ডিসক্রিপটিভ এপিডেমিওলজি, আর ওয়াই এন্ড হাউ এটা অ্যানালিটিক এপিডেমিওলজি হিসেবে নিতে পারবো, তাই না স্যার? বলতে পারেন, আপনি তিনটাও বলতে পারেন, চারটা বলতে পারেন। ওকে স্যার, থ্যাংক ইউ। কারণ সমস্যাটাই হচ্ছে হোয়াট, আমাদের সমস্যাটা আছে বলেই তো সমাধান খুঁজতেছি। জি জি, এই হোয়াটটা যেহেতু থাকবেই, হোয়াট ছাড়া, হোয়াট দিয়ে তো আমার শুরু, এর জন্য আমি এটা এখানে আনি নাই। জি ওকে বুঝতে পারছেন? আপনার হোয়াট দিয়ে হচ্ছে আমরা কোনো আলোচনা শুরু করতে গেলেই আমরা কি নিয়ে কথা বলতেছি, তারপর আসবে বিষয়বস্তু, তাই না? জি। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আমি শেয়ার করতেছি নেক্সট লেকচার। আমি মনে হয় আপনাদেরকে এটা পাঠাইছি, সম্ভবত পাঠিয়েছি। দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার। জি স্যার দেখা যাচ্ছে। কোনো মেল পাচ্ছি না স্যার আপনার ক্লাস ম্যাটেরিয়ালসটা। এটা নিয়ে পরে কথা বলবো। ওকে, আজকের যে ডিসকাশনটা সেটা হলো এপিডেমিওলজিক্যাল ট্রায়াল। এপিডেমিওলজিক্যাল ট্রায়াল। ওকে, এখন এপিডেমিওলজিক্যাল ট্রায়াল, ট্রায়াল শব্দটা আসছে মানে ট্রায়াল মানে কি, তিনটা জিনিসকে একসাথে করে ট্রায়াল করতে, তাই তো? তিনটা জিনিসকে একসাথে করে আমরা বলি ট্রায়াল। মানে এখানে তিনটা ব্যাপার নিয়ে আমরা কথা বলছি। Epidemiological trial means we are talking about three না different মানে ওটা তো things. প্রবলেম হলে বাচ্চা ব্লিডিং এই হয়। আপনার মাইক্রোফোন অফ করেন প্লিজ। ওকে, সো এখানে দেখেন লেখা আছে ডিজিজ ইজ কজড বাই দ্য ইন্টারাকশন বিটুইন এজেন্ট, হোস্ট এন্ড এনভায়রনমেন্টাল। সেই তিনটা ফ্যাক্টর যখন একটার সাথে একটা ইন্টারেক্ট করবে তখনই কিন্তু ডিজিজ হবে। এই তিনটা ফ্যাক্টর যদি ইন্ডিভিজুয়ালি আর একজন একজনের সাথে যদি ইন্টারাকশন না হয় তাহলে কিন্তু ডিজিজ হবে না। এবং এই যে এপিডেমিওলজিক্যাল ট্রায়াল যে মডেলটা, এই মডেলটা হিস্টোরিক্যালি ইট ওয়াজ ইউজড বাই অনলি দ্য অনলি ফর কমিউনিকেবল ডিজিজ হিস্টোরিক্যালি। কিন্তু এখন এই মডেলটা এখন সবাই ইউজ করে, নট অনলি ফর দ্য communicable disease, it can be used for non-communicable disease also. আমি একটা এক্সাম্পল দিলে তাহলে বুঝতে পারবো। সে আমরা জানি যে মোস্ট কমন পজিটিভ এজেন্ট ফর চাইল্ডহুড ডায়রিয়া ইজ রোটাভাইরাস, রাইট? তাহলে এটা হলো আমার একটা এজেন্ট। অ্যান্ড কারা রোটা ভাইরাসে যারা আক্রান্ত হচ্ছে? আন্ডার 5 চিলড্রেন। এখন এই রোটা ভাইরাসটা আন্ডার 5 চিলড্রেনের কাছে যাচ্ছে কিসের মাধ্যমে? একটা এনভায়রনমেন্টের মাধ্যমে। সেই এনভায়রনমেন্টটা কি? পলিউটেড ওয়াটার। কারণ ওই ভাইরাস তো বাতাসে উড়ে বেড়ায় না। এই ভাইরাসটা কিন্তু যার কাছে আছে, যে ইনফেক্টেড পার্সন, সেই ইনফেক্টেড পার্সন থেকে একটা সাসেপ্টেবল হোস্ট, মানে যার নাকি রোটা ভাইরাস ডায়রিয়া হয়, সেটা হলো আন্ডার 5 চিলড্রেনের কাছে যেতে হবে। এই আন্ডার 5 চিলড্রেনের কাছে যেতে হলে যাবে কিসের মাধ্যমে? পানির মাধ্যমে। সেই পানিটা হবে পলিউটেড উইথ রোটা ভাইরাস। তাহলে এই যে দেখেন, এই পানিটা যদি শুদ্ধ থাকতো, বিশুদ্ধ থাকতো, তাহলে কিন্তু আরেকটা চিলড্রেনের রোটা ভাইরাস ডায়রিয়া হইতো। এখন এই কোভিডের ব্যাপারে যদি দেখেন, আমরা জানি
এই কোভিড হচ্ছে একটা এয়ারবর্ন ডিজিজ। আগে কিন্তু এয়ারবর্ন বলে নাই, আগে বলছে এটা ড্রপলেট ইনফেকশন, এখন বলতেছি এয়ারবর্ন। এটা অবশ্য অন্য ব্যাপার। তারপর তাহলে এই যে একটা ইনফেক্টেড পার্সনের কাছ থেকে আরেকজন সাসেপ্টেবল হোস্টের কাছে যাবে থ্রো ইয়ার আর থ্রো ড্রপলেট ইনফেকশন, হাঁচি, কাশি, থুতু এর মাধ্যমে। তাহলে এই যে হাঁচি, কাশি এবং বা থুতু যেটা করতেছে, এটা যাচ্ছে কোথায়? এয়ারে যাচ্ছে, এয়ারের মাধ্যমে তো আসতেছে, তাই না? কাজেই এনভায়রনমেন্ট এখানে কিন্তু সেন্ট্রাল রোল প্লে করে হচ্ছে এনভায়রনমেন্ট। So when all three are in harmony, health is ensured, but maladjustment in their relationship leads to disease. তাহলে যখন এই তিনটা কম্পোনেন্ট এরা যদি একজন আরেকজনের সাথে ইন্টারাকশন না হয়, তাহলে কিন্তু ডিজিজ হচ্ছে না। আর যখন ইন্টারাকশন হচ্ছে তখনই কিন্তু ডিজিজ হচ্ছে। এই তিনটা ফ্যাক্টর কি একসাথে আমরা বলি এপিডেমিওলজিক্যাল ট্রায়াড। Okay, now let's go to the next slide. So epidemiological triad or triangle is the traditional model of infectious disease causation. It has three components: agent, susceptible host, and an environment that brings the host and agent together. The environment মাধ্যমে কিন্তু host আর agent একসাথে আসছে। These factors interrelate in a variety of complex way to produce disease in human. এই যে হোস্টের সাথে আপনার এজেন্টের সাথে হোস্টের যে হচ্ছে আর কি ইন্টারাকশনটা হচ্ছে, এই ইন্টারাকশনটা হয় একটা কমপ্লেক্স প্রসেসের মাধ্যমে। In this model, the environment influences the agent and the host and the route of transmission of the agent from the source to the host. যেটা আমি আগের এক্সাম্পলে বললাম যে কোভিডের কথা, কোভিডের যে ইনফেক্টেড পার্সন সে হলো যার মধ্যে এজেন্টটা থাকে, মানে আপনার এই COVID-19 আমরা জানি এটা হলো করোনা ভাইরাস। সেই করোনা ভাইরাসটা যাচ্ছে হোস্টের কাছে কিসের মাধ্যমে? থ্রু আইদার থ্রু ড্রপলেট, হ্যাঁ, অথবা আমরা যেটা বলি ড্রপলেটের মাধ্যমে যাচ্ছে, অথবা এয়ারের মাধ্যমে। So their balance and interactions are different from different diseases. এই যে ইন্টারাকশনটা এটা এক একটা ডিজিজের জন্য এক একটা। When we search for causal relationship, we must look at all three components and analyze their functions, interactions to find practical and effective prevention and control. তাহলে এই টায়ার্ডের মডেলটা যদি আমরা না বুঝি, তাহলে কিন্তু আমরা ইনফেকশাস ডিজিজের কন্ট্রোল বা প্রিভেনশনের যে স্ট্র্যাটেজিগুলো নেব সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। এই ট্রায়াডটা বুঝেই কিন্তু আমরা বলতেছি যে কি বলতেছি, মাস্ক করেন, আমরা যে বলি না 3W। কে জানে 3W সম্বন্ধে? একটা ডাব্লিউটা কি বলেন, যে কেউ বলেন? 3W for prevention of COVID infection. Hello? Sir, we have to like wash the hand, wash hand, wear mask, আর another হলো like keep social distance। তো আসলে এটা হয় না। ঠিক আছে, ওইটা হলো watch social distance। watch social distance। ওকে। তাহলে এই যে কথাগুলো আসতেছে এটা আমরা কোত্থেকে পেলাম? এই এপিডেমিওলজিক্যাল ট্রায়াড করে। কারণ এনভায়রনমেন্টের মাধ্যমে, এনভায়রনমেন্ট থেকে যদি আমাকে নিজেকে মুক্ত রাখতে হয়, তাহলে আমরা জানি যখন এটা যেহেতু এটা ড্রপলেট ইনফেকশন অর এয়ারবর্ন ইনফেকশন, হ্যাঁ, তাহলে পরে মানে যার কাছে ইনফেকশনটা আছে সে যদি হাঁচি, কাশি বা থুতুর মাধ্যমে যে জায়গার মধ্যে সে ফেললো, ওটাতে যদি আপনি টাচ করেন, সেই টাচের থেকে কিন্তু আপনি ইনফেক্টেড, সেই জন্য হ্যান্ড ওয়াশের কথা আসবে। যেহেতু এটা রেসপিরেটরি ট্র্যাক থেকে বেরোচ্ছে, আপনার রেসপিরেটরি ট্র্যাক দিয়ে ঢুকবে, অথবা এয়ার দিয়েও ঢুকতে পারে, চোখ দিয়েও ঢুকতে পারে, সেই জন্য হ্যাভ টু কভার দিস। এখানে আসতে হচ্ছে আপনার ওয়্যার মাস্ক। আর সোশ্যাল ডিস্টেন্সিং কে কেন বলতেছে? যে এই যে আপনার এয়ারবর্ন ডিজিজ, এই ভাইরাসটা কিন্তু ট্রাভেল করে কতটুকু ট্রাভেল? প্রথম জায়গায় বলছিল 1 মিটার, এরপরে বললো 2 মিটার, এখন বলতেছে 3 মিটার। কারণ হলো যে যখন হাঁচি, কাশি যখন দিবে এই ভাইরাসটা, আর প্রথমে ধারণা হয়েছিল যে এটা খুব আপনার ভারী, এগুলো কিন্তু মেজার করা যায়, এবং ভারী হওয়ার কারণে এটা খুব বেশি দূরে যাবে না,
যে এই জায়গায় জায়গায় একটা সার্ফেসে একটা সেটেল করে যাবে। সেই জন্য প্রথমে বলছিল যে এটা বাতাসে ছড়ায় না, কিন্তু পরে দেখা গেল যে না, যতটা ভারী মনে করা হয়েছিল এটা ততটা ভারী না, এটা তুলনামূলকভাবে হালকা। এটা আসলে 1 মিটার না, 6 মিটার পর্যন্ত এটা আপনি করতে পারেন, এয়ারে আসতে পারে। ভাইসা গিয়ে হয়তো এক জায়গায় যা পরে আলটিমেটলি একটা প্লেসে যেতে। ওইখান থেকে প্রশ্নটা আসছে যে সোশ্যাল ডিস্টেন্সিং। দেখছেন, এই যা কিছুই কিন্তু সব এই মডেল থেকে আসছে। এখন নিশ্চয়ই বুঝতে পারতেছেন, এবং আমরা এই জিনিসগুলো আসলে আমাদের সোশ্যাল মিডিয়ার গুলোতে আসা উচিত। মানুষ যে মাস্ক পরে না, মানুষ যে এই যে 3টা ইম্পর্টেন্ট মেসেজ, এই মেসেজটা কিন্তু আমরা যারা নাকি নিজেদেরকে খুব বিজ্ঞ মনে করি, আমরা খুব মনে করি আমরা খুব বিজ্ঞ, অনেক কিছু জানি, অনেক কিছু করি, অনেক কিছু তর্ক বিতর্ক করি, কিন্তু যে মেসেজটা দেওয়া দরকার ছিল এই মেসেজটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা এইভাবে দিতে পারিনি, আনফর্চুনেটলি। এখন আপনি যদি এই কথাটা আপনার ফ্যামিলিতে বলেন, আপনার বন্ধুদের বলেন, দেখবেন ওদের পুরোপুরি ওদের যে আপনার অ্যাটিটিউড বলেন, হ্যাঁ, বা এদের যে পারসেপশন, সেই পারসেপশনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমার একটা অ্যাডভাইস থাকবে বা রিকমেন্ডেশন থাকবে, আজকে আমি যেহেতু এই কথাটা বলেই ফেললাম, আপনারা এটা শেয়ার করবেন আপনার ফ্যামিলিতে, আপনার ফ্রেন্ডদের মধ্যে। কারণ আপনারা যদি মানুষদেরকে বলতে পারেন, কনভিন্স করতে পারেন যে ওয়াই উই শুড ওয়্যার মাস্ক। হ্যাঁ, আমরা জানি যে ভাইরাস কেন, কোনো মাইক্রোবকে কিন্তু খালি চোখে দেখা যায়, তাই না? ভাইরাসের অবস্থাতে ভাইরাস আরো ছোট, যেহেতু এটা খালি চোখে দেখা যায়, এই ভাইরাসটা বহন করে আছে, সে আপনার চারপাশে আছে কিনা আপনি জানেন না, কারণ এটা কিন্তু অ্যাসিম্পটোমেটিকই বেশি হবে। অ্যাসিম্পটোমেটিক, যদি অ্যাসিম্পটোমেটিক থাকে, তার যদি মাইল্ড ইনফেকশন থাকে, সে তো আপনি আমার মতো ঘুরে ফেলবে। আমি নিজেও কিন্তু সেটা ক্যারি করতে পারি, আমি নিজে ক্যারি করলে এটাকে ট্রান্সমিট করবো, তাই না? কাজে এখানে এই যে জিনিসটা, এই মডেলটা বোঝাচ্ছে আমাদের এই এপিডেমিওলজিক্যাল ট্র্যাকটা। এখানে আমি দেখাচ্ছি এজেন্ট, হোস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট। এজেন্টের মধ্যে 3টা জিনিস, এক একটা এজেন্ট তার ইনফেক্টিভিটি দেখতে হয়, প্যাথোজেনিসিটি অ্যান্ড এগুলো আমরা নেক্সট আলোচনা করার ডিটেলসে। এনভায়রনমেন্টের মধ্যে কি কি ফ্যাক্টরগুলো আসে? ওয়েদার, হাউজিং, জিওগ্রাফি, অকুপেশনাল সেটিং, এয়ার কোয়ালিটি অ্যান্ড ফুড। হোস্টের মধ্যে আসে এই যে দিজ আর দ্য হোস্ট ক্যারেক্টারিস্টিক, যেগুলোকে আমরা বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিক, সেটার মধ্যে আছে এইজ, সেক্স, জেনোটাইপ, বিহেভিয়ার, নিউট্রিশনাল স্ট্যাটাস, ঠিক আছে? এখন এজেন্ট হচ্ছে যেখানে এই মাইক্রো অর্গানিজমটা, এটা হচ্ছে তার প্রথম লিঙ্ক, যে কোনো ইনফেকশনের জন্য প্রথম লিঙ্ক হচ্ছে এজেন্ট, ঠিক আছে, যেখান থেকে ডিজিজটা ট্রান্সমিট করে। তাহলে এজেন্টের একটা ডেফিনেশন আছে। এজেন্টকে বলছি ইটস এ সাবস্টেন্স, লিভিং অর নন লিভিং, এ ফোর্স, ট্যাঞ্জিবল অ্যান্ড ইনট্যাঞ্জিবল। আপনাদের মধ্যে কেউ ডিফারেন্সিয়েট করতে পারেন হোয়াট ইজ ট্যাঞ্জিবল, হোয়াট ইজ ইনট্যাঞ্জিবল? পারেন? হ্যাঁ, হ্যালো স্যার, একটা কাউন্ট করা যায়, একটা কাউন্ট করা যায় না স্যার। না, আর কেউ না জানলে জেনে বলবেন, না জানাটা কোনো অপরাধ না, কিন্তু না জেনে ভুল দিলে পরে কি মানুষ, যদি এটা আপনাকে আপনার সামনে যদি একজন লোক থাকে যে সে নিজেও জানে না, তাহলে কিন্তু আপনি একটা ভুল ইনফরমেশন দেবেন। সরি স্যার, একটা হলো মানে বাংলায় বলতে গেলে একটা স্যার বাস্তবিক বা মানে একটা শারীরিক বা বাস্তব আছে, কাছাকাছি আসছে কিন্তু কথাবার্তা। ঠিক আছে, থ্যাংক ইউ। ট্যাঞ্জিবল মানে যেটাকে দেখতে পারি, ইনট্যাঞ্জিবল যেটাকে দেখা যায়। বাতাস আমরা ফিল করি, বাতাস বসতেছে, বাতাস কি দেখা যায়? ট্যাঞ্জিবল হচ্ছে যেটাকে দেখা যায়, আর ইনট্যাঞ্জিবল যেটা দেখা যায়। তাহলে এটা লাইফ মানে হচ্ছে এটা জীবন থাকতে পারে, নন লিভিং হতে পারে, একটা ফোর্সও একটা এজেন্ট হতে পারে, যেটাকে দেখা যাবে অথবা দেখা যাবে না। এক্সেসিভ প্রেজেন্স এন্ড রিলেটিভ লাইফ, মানে ওই এজেন্টটা এক্সেসিভ প্রেজেন্ট হিসাবে, যেমন ধরেন ভাইটামিন, অতিরিক্ত ভাইটামিন খারাপ, ভাইটামিন না থাকা, তো কাজে এই যে নিউট্রিয়েন্ট, একটা নিউট্রিয়েন্ট কিন্তু একটা এজেন্ট হতে পারে, ঠিক আছে, which may initiate or perpetuate a disease process, মানে একটা ডিজিজ প্রসেসের জন্য দেখছেন। এখানেও কিন্তু ডেফিনেশনটা খুব ইন্টারেস্টিং। তাহলে এজেন্টটা কি? ইটস এ সাবস্টেন্স which may be living or non-living, tangible or non-tangible. It may be a force, it has excessive presence or relative lack, যেটা নাকি একটা ডিজিজ প্রসেসকে শুরু করবে। এখন এই এজেন্টগুলোকে আমরা ভাগ করতে পারি বিভিন্ন রকম, বায়োলজিক্যাল এজেন্ট, নিউট্রিয়েন্ট এজেন্ট,
কেমিক্যাল এজেন্ট আর মেকানিক্যাল। তো বায়োলজিক্যাল এজেন্ট মানে হচ্ছে যত মাইক্রো অর্গানিজম সেগুলি সবই হচ্ছে বায়োলজিক্যাল, যেমন ভাইরাস, ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, মেটাজোয়া, এগুলি হচ্ছে বায়োলজিক্যাল। এই যে তিনটা শব্দ আমি বলছিলাম, ইনফেক্টিভিটি, প্যাথোজেনিসিটি অ্যান্ড virulence. Infectivity হচ্ছে capacity of the agent to enter and multiply in a susceptible host and thus produce the infection or disease. তাহলে এই যে মাইক্রোঅর্গানিজম সে যখন একটা সাসেপ্টেবল হোস্টের ভিতরে ঢুকে কত তাড়াতাড়ি সে এটা মাল্টিপ্লাই করবে, এটাই হলো তার, সেটার উপর নির্ভর করবে সেটা সে মাইক্রোঅর্গানিজমটা কতটা ইনফেক্ট। আমরা জানি যেরকম মিজেলস, এটা তো একটা মিজেলসটা কি ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া না ফাঙ্গাস? বলেন, যে কেউ একজন বলেন মিজেলস কি? এটা ভাইরাস। মিজেলস, কিন্তু মিজেলসের ইনফেক্টিভিটি কিন্তু খুব বেশি, খুব তাড়াতাড়ি এটা সাসেপ্টেবল হোস্টে ঢুকেই মাল্টিপ্লাই করে। আমরা জানি যেরকম কিসের কথা বলছি, কোভিডের কথায় আসি। কোভিড কিন্তু একজন কোভিড রোগী কিন্তু সে ইমিডিয়েটলি 3 জনকে এফেক্ট করে, এবং আবার ওই যে 3 জন, ওই 3 জনও আবার 3 জন করে, এইভাবেই কিন্তু কোভিড ইনফেকশনটা স্প্রেড হয়। তাহলে এই ধরনের স্প্রেডটাকে আমরা বলি গাণিতিক মানে কি? জিওমেট্রিক প্রগ্রেশন। এটা হলো জিওমেট্রিক প্রগ্রেশন, মানে 3, 9 into 9 মানে কত? 81 into 81 কত? তাহলে এটা হচ্ছে জিওমেট্রিক প্রগ্রেশন, ঠিক আছে? এটা হলো কোভিডের ক্ষেত্রে। নাও প্যাথোজেনিসিটি হচ্ছে ক্যাপাসিটি অফ দ্য এজেন্ট টু কজ ডিজিজ ইন দ্য ইনফেক্টেড হোস্ট। আপনার ইনফেকশন হয়ে গেলেই কিন্তু সবার ডিজিজ হচ্ছে না, কেউ ইনফেকশনের দ্বারা আক্রান্ত হলেই কিন্তু তার ডিজিজ ম্যানিফেস্ট করে না। কেন করে না? কারণ আমাদের বডিতে একটা সেলফ ইমিউন সিস্টেম আছে। এই সেলফ ইমিউন সিস্টেমের কারণে আমার হয়তো ইনফেকশনটা ঢোকার পরেও সেই সাইন সিমটম না আসতে পারে। আমি হয়তো মানে এটা বলা ন্যাচারাল হিলিং হয়ে যেত, ন্যাচারালি এটা হিল হয়ে যেত, এটা ফার্দার রিপ্রোডিউস করবে। সেটা কিসের উপর নির্ভর করবে? আমার ইমিউনিটি স্ট্যাটাস, আমার হেলথ স্ট্যাটাস, আমার নিউট্রিশনাল স্ট্যাটাস। যার জন্য দেখেন এই যে প্রশ্নগুলো আমি আগে করছিলাম, কেন ভালনারেবল গ্রুপ বয়স্করা বা যাদের কম অবিডিটি আছে, কারণ এদের ইমিউনিটি স্ট্যাটাস কোঅবিডিটি মানে হচ্ছে তার কিছু ক্রনিক ইলনেস থাকার কারণে তার হেলথ স্ট্যাটাসও কম, যার জন্য ওখানে খুব তাড়াতাড়ি তার মানে ভাইরাসটা মাল্টিপ্লিকেশন করতেছে, মাল্টিপ্লিকেশন করে সাথে সাথে সে তার বিভিন্ন সিস্টেম টার্গেট অর্গানগুলোকে সে এফেক্ট করবে। যার জন্য সিভিয়ার ইলনেস কিন্তু হচ্ছে তাদেরই, those who are above 60, having multiple health problem, chronic health problem and poor immunity status. ক্লিয়ার হলো? তাহলে দেখেন এই নলেজটা ছাড়া তো আপনি আসলে মানে কোভিডের প্রিভেনশন বলেন বা কন্ট্রোল প্রোগ্রামে কিন্তু আপনি যেতে পারবেন। দিস ইজ দ্য প্যাথোজেনিসিটি। এবং যেহেতু এটা সবার কাছে গিয়েই সাইন সিমটম দিচ্ছে না, যারা নাকি ক্যারি করতেছে ইনফেকশনটা, হ্যাঁ, এদেরকে যতক্ষণ পর্যন্ত আমি না বের করতে পারবো এরা কিন্তু স্প্রেড করতেই থাকবে। সে নিজে অসুস্থ হচ্ছে কিন্তু তার সাইন সিমটম নাই, যেহেতু সাইন সিমটম নাই সে ডাক্তারের কাছে বা কোনো ক্লিনিশিয়ানের কাছে যাবে না, এবং না যাওয়ার কারণে তার বডিতে কিন্তু এটা মাল্টিপ্লাই করতেছে, করে সে ছেড়ে দিচ্ছে, হ্যাঁ, এতে কিন্তু তার সে কিন্তু রোগটাকে ছড়াচ্ছে, কিন্তু সে নিজেও জানে না সে কিন্তু রোগটাকে ধরে আসে। এই জন্যই কিন্তু কন্ট্যাক্ট ট্রেসিং এর কথা। আমরা যতক্ষণ পর্যন্ত কন্ট্যাক্ট ট্রেস না করতে পারবো, কারণ সাইন সিমটম না হলে তো আপনি ডাক্তারের কাছে যাবেন না, ডাক্তারের কাছে না গেলে কিন্তু ইনভেস্টিগেশন করে কনফার্ম করতে পারবো না whether this person is suffering from COVID infection. তো সেজন্য কিন্তু আপনার কন্ট্যাক্ট ট্রেসিংটা ইম্পর্টেন্ট। লাস্টলি যেটা বলছি ভিরুলেন্স হচ্ছে রেফার্স টু দ্য সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ। মানে অনেক সময় দেখা গেল একটা মাইক্রোবি আপনার এত তাড়াতাড়ি মাল্টিপ্লিকেশন হওয়ার কারণে তার ডিজিজটা খুব সিভিয়ার রূপে যায়। এটাই হচ্ছে ভিরুলেন্স। তাহলে 3টা জিনিস আমরা শিখলাম, তাই না?
এটা গেল সব হচ্ছে বায়োলজিক্যাল এজেন্ট। নিউট্রিয়েন্ট এজেন্টের মধ্যে হচ্ছে আমরা জানি নিউট্রিশন দৃষ্টিভঙ্গিতে আমরা ফুডকে ভাগ করতে পারি 6 রকম ভাবে। ওয়াটারও কিন্তু একটা ফুডের অবস্থা না, কিন্তু এখানে পাঁচটা 6টি লেখা আছে: প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিনস, মিনারেলস এন্ড ওয়াটার। এখন আমরা জানি প্রোটিন বেশি খাওয়া খারাপ, আর প্রোটিন না থাকলেও খারাপ। সেই জন্য বলা ছিল এক্সেসিভ প্রেজেন্স অর রিলেটিভলি লেস। এই যখন এই স্ট্যাটাস সিচুয়েশন হয়ে যায় তখন ওই নিউট্রিয়েন্টটা একটা এজেন্ট হিসেবে কাজ করতে পারে। Any excess or deficiency of the intake of nutritive elements may result in nutritional disorder. Now chemical agents. Chemical agents কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে এন্ডোজেনাস, একটা হলো এক্সোজেনাস। এন্ডো মানে কি? ভিতরে, এক্সো মানে বাইরে। এন্ডোজেনাস মানে আমার বডির ভিতরে যেসব কেমিক্যালগুলো আছে। Chemicals produced inside the human body as a result rearrangement of function. যেমন ইউরিয়া কিন্তু আমার বডিতে তৈরি হয়, আর ইউরিয়া তৈরি হওয়ার দরকার আছে, কিন্তু ইউরিয়া যখন বেড়ে যায় তখন আপনার কি হয়? ইউরেমিয়া, যেটা ক্ষেত্রে আপনার কিডনি ফেলার হয়। বিলিরুবিন দরকার আছে। বিলিরুবিন যদি আমার বডিতে তৈরি না হতো তাহলে আমরা কিন্তু ফ্যাট অ্যাবজর্ব করতে পারতাম। যে ফ্যাটটা ডাইজেস্ট করি, এই ডাইজেস্টেশনের জন্য কিন্তু বিলিরুবিন দরকার। আবার এক্সেসিভ বিলিরুবিন হবে কি হবে? জন্ডিস তৈরি হবে। কেটোনস থেকে হচ্ছে কেটোসিস, ইউরিক অ্যাসিড থেকে হচ্ছে গাউট, ক্যালসিয়াম কার্বনেট থেকে হচ্ছে কিডনি স্টোন। তাহলে এগুলি সবই হচ্ছে কেমিক্যাল এজেন্ট। এন্ডোজেনাস। এক্সোজেনাস কি? যেটা বাইরে থেকে, যে বিভিন্ন রকমের ধরেন অ্যালার্জেন, ফিউমস, ডাস্ট, এগুলো কিন্তু কেমিক্যাল এজেন্টের আওতায় পড়বে। দেন মেকানিক্যাল এজেন্ট। মেকানিক্যাল এজেন্ট হচ্ছে chronic friction and other mechanical forces may result in crushing, tearing, sprains, dislocation or even death. যেমন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে এজেন্ট হিসেবে কোনটা কাজ করলো? ফোর্সটা কাজ করলো, তাই না? এই মেকানিক্যাল ফোর্সটাই কিন্তু তখন একটা এজেন্ট হিসেবে কাজ করে। আরেকটা আছে যেটা সোশ্যাল এজেন্ট, এটা আমি এখানে আলোচনা করলাম না। সোশ্যাল এজেন্টগুলো আছে। তাহলে এখানে দেখেন factors necessary to the health: absence, insufficiency, excess of a factor necessary to help. Chemical factors এর মধ্যে আছে হরমোনস আর ড্রাগস, নিউট্রিয়েন্টের মধ্যে আলোচনা করছি। ল্যাক অফ স্ট্রাকচার, কার্ডিয়াক ডিফেক্টের উপরে সেটা অনেক জিনিস হয়। ক্রোমাল ফ্যাক্টর, ইমিউনোলজিক্যাল ফ্যাক্টর, দিস আর দ্য আদার ফ্যাক্টরস। সোশ্যালাইজেশন সম্বন্ধে এখানে বলছে পোভার্টি, স্মোকিং, ড্রাগ অ্যাবিউজ, অ্যালকোহলিজম, আনহেলদি লাইফস্টাইল, সোশ্যাল আইসোলেশন, ম্যাটারনাল ডিপ্রাইভেশন, এইগুলাও কিন্তু ডিজিজের জন্য আপনার এজেন্ট হিসাবে কাজ করে। সো দিস আর দ্য এক্সাম্পল অফ সোশ্যাল এজেন্ট। এগুলো মনে রাখতে হবে, এই কারণে অনেক সময় আপনাদের যে এমসিকিউ থাকে, এমসিকিউতে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো সাধারণত দেয়। এক্সাম্পল দিয়ে বলে দিল দিস আর দ্য এক্সাম্পল অফ সোশ্যাল এজেন্ট, or give some example of social agent. Now let us talk about the host factor. আমরা কিন্তু এজেন্ট ফ্যাক্টর শেষ করলাম। In the epidemiology, প্লিজ আপনারা মাইক্রোফোনটা অফ রাখেন, আমি আর বেশিক্ষণ না, আমি 12:30 মধ্যে আমি শেষ করব। আমি জানি আজকে ফ্রাইডে জুম্মা প্রেয়ার আছে, আপনারা যেতে পারেন। আর যদি 12:30 পরও এক্সেস মানে কন্টিনিউ করি, যাদের যা দরকার আপনারা কিন্তু চলে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনাদের পার্সেন্টেজের নিয়ে কোনো সমস্যা নেই, কোনো ব্যাপারেই কোনো সমস্যা নেই। 12:30 পর আপনারা চলে যাবেন। এবং কারো যদি মনে করেন আরো আগে চলে যাওয়া দরকার, ইভেন এখনো চলে যাবে। ইটস আপ টু ইউ। ওকে, হোস্ট ফ্যাক্টরের মধ্যে আছে in epidemiological terminology the human host is referred to as a soil and the disease agent as seed. একটা সেকেন্ড। লালু প্যান্ট পরেছে, গুল্লু তুলা চাচি, গুল্লু আবার চিরুনি চিরুনি। আপনাদের তো এখন আমার সাথে কোনো ক্লাস নাই, সেকেন্ড সেমিস্টার। এটা পরে আমি এখন লেকচারে আছি, টেক্সট করে মেল দেন। ওকে, ঠিক আছে। তাহলে আপনি এখানে বলা হচ্ছে, দেখেন একটাকে বলছে মাটি আর একটাকে বলছে সয়েল। হচ্ছে মাটি। এই প্লিজ একটু অপেক্ষা করেন, তাহলে এখানে বলছে একটা হচ্ছে সয়েল আর একটা হলো সিড।
সয়েলটা কি? হোস্ট হচ্ছে সয়েল আর ডিজিজটা হচ্ছে সিড। মানুষের মধ্যে তো রোগটা বিস্তার করে। মাটি আর ফসলের জন্য যে বীজ সেটা হলো ডিজিজ। ঠিক আছে, তাহলে হোস্ট ফ্যাক্টরস আর ক্লাসিফাইড, যেটা আমি আপনার ওই শেষ সম্বন্ধে আলোচনা করেছিলাম, ডিটারমিনিং ফ্যাক্টর যেগুলো ফ্যাক্টর আছে সেগুলো হচ্ছে হোস্ট ফ্যাক্টর। বায়োলজিক্যাল ফ্যাক্টর, ডেমোগ্রাফিক্যাল ফ্যাক্টর, সোশিও ইকোনমিক ফ্যাক্টর, লাইফস্টাইল ফ্যাক্টর, যেটা আলোচনা আগে হয়ে গেছে। Host factors are intrinsic factors that influence to the individual exposure, susceptibility, and response to the positivity. এই হোস্ট ফ্যাক্টরের মধ্যে আসতেছে এইজ, রেস, সেক্স, সোশিও-ইকোনমিক স্ট্যাটাস, বিহেভিয়ারাল ফ্যাক্টর, সব কিছু আলোচনা আছে। Where sexual practice, contraception, eating habits are just some of the many host factors which affects person's likelihood of exposure. যেরকম ধরে নেন যে আপনার সেক্সুয়াল প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে কিন্তু আপনার সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন। ঠিক আছে, ম্যারিটাল স্ট্যাটাসের উপর ডিপেন্ড করবে আপনার সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন। এজ, জেনেটিক কম্পোজিশন, নিউট্রিশনাল and immunological status, and anatomical structure, presence of disease or medication, and psychological makeup are some of the host factors which affects a person's susceptibility and response to a nature. Now, let us talk about the environmental factors. Environmental factor গুলোকে আমরা তিন ভাগে এখানে দেখা হয়েছে। ফিজিক্যাল এনভায়রনমেন্ট বলতে আমরা সাধারণত বুঝি ক্লাইমেট, ওয়েদার, বায়োলজিক্যাল এনভায়রনমেন্ট, and psychological environment or psychosocial environment. Environmental factors are extrinsic factors which affects the agents and opportunity for exposure. Generally, environmental factors include physical factors, যেটা আমরা বলছি, geology, climate, physical surroundings like nursing home, hospital. Biological factors as insects that transmit the agent. Socioeconomic factors like crowding, sanitation, and availability of the health services. অনেক সময় আপনাদের কাছে হয়তো মনে হবে যে স্যার এগুলো তো আপনি একসময় এজেন্ট পেতে হবে, এগুলো আবার ফ্যাক্টরে বলতেছি একটা এনভায়রনমেন্ট আছে। হ্যাঁ, এটা একটার সাথে একটা অনেক সময় ওভারল্যাপ করে। আমি আপনাদের নেক্সট লেকচারটা তিনটা স্লাইড আছে, খুব তাড়াতাড়ি বলে করতেছি। আমরা এই জিনিসগুলো আবার রিপিট করব নেক্সট লেকচারে, যখন আমি ডাইনামিক অফ ডিজিজ ট্রান্সমিশন করব। তাহলে এখানে সংক্ষেপে যেটা এখানে আলোচনা হয়েছে যে ইনফেকশাস ডিজিজ তো ট্রান্সমিট করে 1%, নন ইনফেকশাস অফ ক্রনিক ডিজিজগুলো কিন্তু পার্সেন্ট টু পার্সেন্ট ট্রান্সমিশন করে না, তাই না? যেরকম ডায়াবেটিস একজন থেকে একজন যাবে না, হ্যাঁ, হাইপারটেনশনও যাবে না, কার্ডিওভাস্কুলার ডিজিজও যাবে। তাহলে সাধারণত এই যে ইনফেকশন ডিজিজগুলো যে ট্রান্সমিট করে দুইভাবে, একটা ডাইরেক্টলি করতে পারে, একটা ইনডাইরেক্টলি করতে পারে। ডাইরেক্টলি সাধারণত করে ডাইরেক্ট টাচিং, লাইক যদি আপনি ইনফেক্টেড পার্সনকে টাচ করেন অথবা সেক্সুয়ালি তার সাথে ইন্টারাকশন হয়। ড্রপলেট, যেটা আমরা কোভিডের ক্ষেত্রে বলছি, স্প্রে অর ড্রপলেট সালাইভা, nasopharyngeal secretion through coughing, sneezing, speaking, splitting, even speaking, যেটা আমরা বলি না যে একটা রোগী যদি আপনার সামনে দাঁড়ায় কথাও বলে, তাহলেও কিন্তু আপনার হাত, আপনি যদি মাস্ক পরা না থাকে, রোগীর যদি মাস্ক না পরা থাকে, তাহলে কিন্তু কোভিড ইনফেকশন ট্রান্সমিশন হতে পারে। ঠিক আছে, এখানে এক্সাম্পল হিসেবে বলছে টিবি, ডিপথেরিয়া এন্ড পার্টোসিস। পার্টোসিস তো জানেন, হুপিং কফ। কন্ট্যাক্ট উইথ সয়েল, কিছু ইনফেকশন আপনার সয়েলের মাধ্যমে ছড়ায়, যেরকম টিটেনাসের কথা আমরা জানি, আরেকটা আছে অ্যানথ্রাক্স। হ্যাঁ, আরো কিছু ইনফেকশন যেটা নাকি মাদারের থেকে চিলড্রেনে যায়, যেটাকে আমরা বলি ট্রান্সপ্লেসেন্টাল ও ভার্টিকাল। এটা এইডস, এইচআইভি, সিফিলিস, এগুলো। ইনোকুলেশন, কোনো যদি ব্রিচ হয় আর কি, আপনার স্কিনের মধ্যে যদি কোনো ক্ষত থাকে, হ্যাঁ, সেগুলির মাধ্যমেও কিন্তু ইনফেকশন ছড়াতে পারে। যেরকম ডগ বাইট থেকে র্যাবিস হয়, ঠিক আছে। কন্টামিনেটেড নিডল থেকে আপনার এইচআইভি হইতে পারে, এইডস হইতে পারে, এইচআইভি হেপাটাইটিস বি ইনফেকশন হইতে পারে, হেপাটাইটিস সি এর কথা জানি না, বিটা কনফার্ম। তাহলে এই যে জায়গায় ট্রান্সমিশনের জন্য আমরা এটা নেক্সট ক্লাস আলোচনা করবো। আমি সংক্ষেপে যদি বলতেছি, এখানে দেখেন একটা সাইকেল আছে, এই সাইকেলটা আমাদেরকে ব্রেক করতে হবে যদি আমরা এই ট্রান্সমিশনটা বন্ধ করতে চাই। তাহলে রিজার্ভার থেকে আপনার মাইক্রো অর্গানিজমটা বেরিয়ে আসে কোনটা, এজেন্টটা বেরিয়ে আসে, এসে একটা মোড অফ ট্রান্সমিশনের মধ্যে যায়। দুই রকম ট্রান্সমিশন বললাম, একটা ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট। এই ট্রান্সমিশনটা যায়, এটা বেরিয়ে আসতে তো ঢুকবে, তাহলে একটা পোর্টাল অফ এন্ট্রিও দরকার
কার কাছে ঢুকবে? সাসেপ্টেবল এবং সাসেপ্টেবল হোস্টের ভিতরে তখন আপনার রিজার্ভার থেকে যে ম্যাকটেরিয়াল হয়ে গেল চলে গেল এবং তার মধ্যে ইনফেকশনটা হয়ে এবং তাকে যদি আপনি ট্রিট না করেন সেই কিন্তু আলটিমেটলি আপনার রিজার্ভার হিসেবে কাজ করে। তাহলে এটা একটা ভিশাস সাইকেল। এই সাইকেলটা চলতেই থাকবে যদি আমরা যদি ইন্টারাকশন না এবং এই জন্য এই সাইকেলটা জানা খুব জরুরি এবং সাইকেলটা বুঝতে পারলেই উই ক্যান ডিজাইন এ এফেক্টিভ প্রিভেন্টিভ অ্যান্ড কন্ট্রোল প্রোগ্রাম। এই জন্য এই যে এটা হলো মানে ব্রেকডাউন। ইনডাইরেক্ট ট্রান্সমিশন হয় দুই রকমের, একটা হলো ভেহিকেল দিয়ে আর একটা হচ্ছে ভ্যাক্টর। ভ্যাক্টর হচ্ছে যেটা প্রাণ আছে, ভেহিকেল যেটা প্রাণ, যেমন মসকিটো, ফ্লাইস, এগুলির মাধ্যমে কিন্তু ইনফেক্টেড পার্সন থেকে আরেকজনের কাছে ডিজিজটা ট্রান্সমিশন হতে পারে। হ্যাঁ, ফ্লাইস, মসকিটো, তারপর হচ্ছে র্যাট, হ্যাঁ ব্যাট, তারপর হচ্ছে ককরোচ। আর ভেহিকেল হচ্ছে যেটা প্রাণ আছে, প্রাণ নাই, যেরকম ওয়াটার মাধ্যমে, ফুডের মাধ্যমে, হ্যাঁ এইগুলোর মাধ্যমে যদি ছড়ায় সেটাকে আমরা বলবো ভেহিকেল। এছাড়াও আছে এয়ারবর্ন, কমেটবর্ন, কমাইটবর্ন, মানে যেরকম সয়েল ক্লথ, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, ড্রেসিং, সার্জিক্যাল ড্রেসিং, এই ড্রেসিংটা কিন্তু সার্জিক্যাল ড্রেসিং, টাওয়েলস, লিনেন, কাপস, স্পুন, টয়স, ইভেন পেন্সিল, বুকস, এই জন্য চিলড্রেনের জন্য। যে আমরা এখন চিন্তা করতেছি বাচ্চাদেরকে স্কুলে যাবে কি যাবে না, এই বাচ্চারা তো অনেক আপনার শেয়ার করবে, পেন্সিল শেয়ার করবে, বুক শেয়ার করবে, ডোর হ্যান্ডেল একটা ব্যাপার, হ্যাঁ গ্লাস, ড্রিঙ্কিং গ্লাস, এগুলোর মাধ্যমে কিন্তু খুবই ট্রান্সমিট করতে পারে। এবং যার জন্য যে ক্লিন হ্যান্ডস অ্যান্ড ফিঙ্গার, যে এটা আপনারা জানেন হয়তো, WHO একটা স্টাডি করছে, সেই স্টাডি থেকে বলছে যে about 70% infectious disease we can control by a simple health practice or health ethics বলি আমরা, সেটা হচ্ছে প্রপার হ্যান্ড ওয়াশিং। 70% রোগকে আপনার প্রতিরোধ করা যায় যদি আপনি প্রপারলি হ্যান্ড ওয়াশ করেন। আপনারা দেখছেন আমাদের মিডিয়াতে কিন্তু বলছে WHO যে ইনস্ট্রাকশন, ওয়াশ ইউর হ্যান্ড। এখন কথাটা হচ্ছে এই ওয়াশ ইউর হ্যান্ড বলে থেমে গেছে, এখানে কিন্তু আরেকটু বলা উচিত ছিল, কতক্ষণ করবো, কিভাবে করবো, কে করবে। আপনার বাসায় সবাই সুস্থ, আপনার হ্যান্ড ওয়াশ করার দরকার আছে? খাওয়ার আগে আপনাকে অবশ্যই করবেন। আপনার বাইরে গেলে আপনাকে করতে হবে। আপনার বাসায় যদি কেউ অসুস্থ থাকে তাহলে অবশ্যই আপনাকে প্রিপেয়ার হ্যান্ড ওয়াশ করতে হবে। কারণ আমরা যেটা বললাম যে এই যে এটা যেহেতু এয়ারবর্ন অথবা এটা একটা মানে ইসের মাধ্যমে হচ্ছে, স্প্রের মাধ্যমে হচ্ছে, কাশি, থুতু বা হাঁচির মাধ্যমে, তাহলে পরে যে কোনো প্লেসে সারফেসে থেকে যাচ্ছে, ওই সারফেসটা টাচ করলে ওই কাজটি আপনি হ্যান্ড দিয়ে টাচ করবেন। ওই হ্যান্ড দিয়ে যদি আপনি আবার আপনার মুখে দেন বা আপনার চোখে যায় তাহলে আপনি কিন্তু ইনফেকশনটা পেয়ে যাচ্ছেন। ডোর হ্যান্ডেল, হ্যাঁ এটা একটা ইম্পর্টেন্ট। বা এই যে আরেকটা যেটা দিয়ে মানে অনেক এটা আগে আমরা বলি নাই, সেটা হচ্ছে মানি, কয়েন্স, এগুলোর মাধ্যমে কিন্তু আপনার ডিজিজ ট্রান্সমিশন। দিস ইজ মাই ফাইনাল স্লাইড। এটা হয়তো আজকে আপনারা স্মার্ট স্টুডেন্টরা অবশ্যই বুঝবেন। তাহলে আমরা যে 4টা বলছিলাম, 4টা না বলে এটা আসলে 5টা বলবো। প্রথম হলো হচ্ছে একটা রিজার্ভার থেকে মাইক্রো অর্গানিজমটা বেরিয়ে আসবে, কাজে আমার একটা এক্সিট রুট লাগবে। এক্সিট হয়ে যাওয়ার পর এটা ট্রান্সমিট করবে। যেন ট্রান্সমিশনের জন্য দুই রকম আছে, ডাইরেক্ট, ইনডাইরেক্ট। আবার তাহলে একটা এন্ট্রির জন্য একটা রুট লাগবে। তারপর আলটিমেটলি একটা ডিজিজ হবে কারই হবে যে নাকি সাসেপ্টেবল হোক। এখানে এক্সাম্পল হিসেবে হচ্ছে রেসপিরেটরি সিক্রেশন, এটা মোড অফ ট্রান্সমিশন হচ্ছে এয়ারবর্ন, ড্রপলেট, ফোমাইট, রেসপিরেটরি ট্র্যাক্ট দিয়ে এটা বেড়ে আসে, রেসপিরেটরি ট্র্যাক্ট দিয়ে এটা ঢুকবে। কি ডিজিজ? মিজেলস, কমন কোল্ড, এখন আপনার কোভিডও লিখবে। ফিসেস মানে কি? জিআই ট্র্যাক্ট দিয়ে, ওরোফেক্যাল দিকে, এটা হলো পোর্টাল অফ এক্সিট। কিসের মাধ্যমে ছড়াবে? ওয়াটার, ফুড, ফোমাইটস, ফ্লাইস। তাহলে আবার ওয়াটার রুট মানে সেই একই রুট দিয়ে ঢুকবে, জিআই রুট দিয়ে ঢুকবে, মানে ওরাল ক্যাভিটিতে ঢুকবে। কি ডিজিজ আছে? টাইফয়েড আছে, পোলিওমাইলাইটিস আছে, হেপাটাইটিস এ ভাইরাস ইনফেকশন, ঠিক আছে। লেশন অ্যান্ড এক্সুডেট, এটা একটা এক্সিডেন্ট রুট, ডাইরেক্ট কন্ট্যাক্ট। কেউ হইতে পারে ফোমাইট, সেক্সুয়াল ইন্টারকোর্স। তাহলে এটা যেদিকটা ঢুকছে সেদিকে ঢুকবে। তাহলে স্কিন, জেনিটাল মিউকাস মেমব্রেন। কি অসুখ হয়? কার্বানকুল, সিফিলিস, গনোরিয়া। কনজেক্টিভাল অ্যাক্সিডেন্ট, মানে চোখের কনজেক্টিভিটাতে যদি ডিসচার্জ করা হয়। শুনতে পাচ্ছেন না? এখন শোনা যায়? হ্যাঁ শোনা যায় স্যার। আমি পাচ্ছি তো, পাচ্ছি। আচ্ছা, এনিওয়ে কনজেক্টাল অ্যাক্সিডেন্ট বলতে হচ্ছে আপনার চোখের যে আই থেকে যে সিচুয়েশনগুলো হয় সেইগুলোও কিন্তু ফোমাইট বা ফ্লাইস দিয়ে হতে পারে। মানে যে ওইভাবে কিন্তু আপনার ওকুলার মিউকাস মেমব্রেন দিয়ে ঢুকবে
এমন ডিজিজের নাম বলছি হচ্ছে ট্র্যাকোমা। এই ট্র্যাকোমা ইজ ভেরি কমন ইন আফ্রিকান কান্ট্রি। ব্লাড মানে ব্লাড মানে যেরকম ব্লাড সাকিং ডাক্তার, যেরকম ম্যালেরিয়া, মসকিটো। হ্যাঁ, আমরা ম্যালেরিয়া বলতে পারি, তারপর একটা হতে পারে আপনার ডেঙ্গি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি আপনার ব্লাড কোন দিক থেকে বেরোচ্ছে, আপনার চামড়ার মধ্যে কামড়েই তো বেরোতেছে। তাহলে সেই স্কিন, সেই ব্রোকেন স্কিন দিয়ে কিন্তু আবার ঢুকবে। এক্সাম্পল বলছে হচ্ছে ম্যালেরিয়া, ইয়েলো ফিভার, এপিডেমিক টাইফাস, আফ্রিকাতে আছে, তারপর আপনার ডেঙ্গি কথাটা। So that's all from my side. These are few study courses, few, not এখানে broadly এই কোশ্চেনগুলো আছে। আজকে আমরা যে আলোচনা করেছি সেকেন্ড পার্ট অফ মাই লেকচার, সেখানে আমরা মেইনলি আমরা দেখেছি what we mean by epidemiological trial, what is the importance of epidemiological trial, and who is the playing the central role in the epidemiological trial. হ্যাঁ, and যখন এই তিনটা জিনিস হারমোনিতে থাকে, একজন আরেকজনের সাথে ইন্টারাকশন হয় না, তখন ডিজিজ তৈরি হয়। যখন এটা ইন্টারাকশন হচ্ছে তখনই ডিজিজ তৈরি হচ্ছে। আমার এখানে এনভায়রনমেন্ট প্লে করতেছে সেন্ট্রাল। পরীক্ষায় হয়তো আপনাদের থাকতে পারে যেরকম ধরনের একটা এক্সাম্পল দিয়ে আপনাদের দেখান যে এনভায়রনমেন্ট প্লে করতেছে সেন্ট্রাল। তারপর আমরা আলোচনা করেছি হোস্ট ফ্যাক্টর, এজেন্ট ফ্যাক্টর। এজেন্ট আমরা বলছি 4 রকম। হ্যাঁ, বায়োলজিক্যাল এজেন্ট, নিউট্রিয়েন্ট এজেন্ট, কেমিক্যাল এজেন্ট, সোশ্যাল এজেন্ট, এগুলো এক্সাম্পল আমরা দেখেছি। তারপর আমরা আলোচনা করেছি এনভায়রনমেন্ট নিয়ে। তারপর আমরা এই যে লাস্টে আলোচনা করলাম কমিউনিকেবল ডিজিজগুলা কীভাবে পার্সন থেকে পার্সনে ট্রান্সমিট করে এবং কিছু এক্সাম্পল আছে। আজকে এই লেকচারটা খুবই জরুরি, নট অনলি ফর টু পাস দ্য এক্সাম, ফর ইউর লাইফ। এখন আমরা যে হেলথ থ্রেটের মধ্যে আছি, সেই হেলথ থ্রেটটাকে ফেস করতে হলে আমি যেটা মনে করি নট অনলি ফর দ্য স্টুডেন্টস অফ পাবলিক হেলথের, এটা যে কোনো সেন্সিবল মানুষের জন্য হয়তো এত ডিটেলসের দরকার নয়, তার হয়তো জানা দরকার নয় এজেন্ট কয় রকম ক্লাসিফাই করা হয়, বাট তার যেটা জানা দরকার একজন মানুষের কাছ থেকে, কোভিডের রোগীর কাছ থেকে আরেকটা মানুষের কাছে এই কোভিড ইনফেকশনটা কীভাবে স্প্রেড করবে, এবং সেটা যদি সে জানে তাহলে সে প্রপারলি যে হেলথ মেসেজগুলো আছে সেই হেলথ মেসেজগুলোকে সে স্ট্রিক্টলি ফলো করবে। সো আমার যেটা ফাইনাল কমেন্ট ছিল, পাবলিক হেলথ is not only for the health professional, public health not only for the academician, public health, knowledge of public health is essential for a sensible human. This knowledge is the knowledge for your own health. আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। এখন আমি আপনাদের কাছ থেকে প্রশ্ন নিতে পারি, যদি প্রশ্ন থাকে আপনারা এক এক করে করেন। আমি স্লাইড শেয়ার থেকে সরে আসতেছি। আচ্ছা, প্রশ্নগুলো আমরা দুই ভাগে নিব। প্রথম প্রশ্ন নেব হচ্ছে রিলেটেড টু টুডেস লেকচার, আর এরপরে প্রশ্ন যেটা হলো মানে ইসের ব্যাপারে। আপনারা বলতেছে অনেকে কি বলতেছেন লেকচার পান নাই, হ্যাঁ, এগুলো আমরা সেকেন্ড হাফ আলোচনা একজন করে বলেন। আচ্ছা, নাসিরউদ্দিন, আপনার সাথে আমার কথা হয়েছে আজকে। আমি গতদিন ক্লাসে গতদিন আমি বলছিলাম যে এখানে কিন্তু আমার স্টুডেন্ট আছে এপিডেমিওলজি ডিপার্টমেন্ট থেকে, আর সিএইচ থেকে আছে। আর কোনো প্রশ্ন? স্যার, আমার প্রশ্ন আছে। গত সপ্তাহে আমি 1 ঘন্টার উপরে ট্রাই করছি ক্লাসে লাইভ লেকচারে ঢোকার জন্য, আমি ঢুকতে পারি না। পরে নামাজের জন্য আমি চলে গেছি। ওইটা কি স্যার আমারটা কি অ্যাবসেন্ট হবে? আমি আসলে আমি আসলে এইগুলা বললি কেন, আমি তো আজকে বললাম আপনাকে, আমি আপনাকে বাধ্য করে ক্লাস রাখতে। আপনার ডিফিকাল্টি থাকতেই পারে, আপনি কখন আসলে, আপনি তো ছিলেন একটা সময়, যে কোনো এক সময় থাকলে কিন্তু রেকর্ডে হয়ে যায়। আপনি যদি পুরো লেকচারের মধ্যে যদি আপনি জাস্ট ঢুকলেন আর বেরিয়ে গেলেন, আমার কাছে কিন্তু রেকর্ডে আপনি শো আপ করছেন। এখন আপনি শো আপ করে আপনি ঢুকে যদি কি আপনি এখানে ভালো লাগছে চলে যান, ইটস আপ টু ইউ। স্যার, আমি ঢুকতেই পারি নাই স্যার। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, এটা নিয়ে এত টেনশনের কিছু নাই। ধন্যবাদ। কোনো টেনশনের কিছু নাই।
আমরা যে ইউনিভার্সিটি গাইডলাইন যেটা হচ্ছে উই আসলে চাই অ্যাটলিস্ট 70% লেকচার এখন এটা আরো বেশি করে চাইবো যেহেতু আমরা অনলাইনে লেকচারগুলো প্রোভাইড করতে পারতেছি। এটা এখন আমাদেরকে একদম উপর থেকে বলা হয়েছে 70% লেস অ্যাটেন্ডেন্স হলে পরে কিন্তু আপনাকে পরীক্ষায় যে আমরা এলিজিবিলিটি যে লিস্টটা পাঠাই, হ্যাঁ, সেই এলিজিবল লিস্টে কিন্তু আপনার নাম। সো ইউ ট্রাই টু অ্যাটেন্ড অ্যাট লিস্ট 70% অফ দ্য ওকে, থ্যাংক ইউ। ওকে স্যার। তো আমার মনে হয় আজকে অনেক আলোচনা হলো। আমি জানি না আপনাদের কতটুকু আমি দিতে পারছি, আপনারা কতটুকু দিতে পারছেন, এবং খুব সুন্দর হয়েছে স্যার। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। এটা ফাইনাল কথা ছিল। হ্যাঁ বলেন। স্যার আমি ইশরাত, আমি স্যার স্প্রিং এ ভর্তি হয়েছিলাম, ফলে আসছি, কিন্তু স্যার আমি গত ক্লাসটাতে জয়েন করতে পারি নাই, আর আজকে স্যার আমি লেটে জয়েন করেছি, মানে আমার মেইলটাই পাইনি। পরে যে শাহলম ওর কাছ থেকে মেইলটা, ও আমাকে মেইল পাঠিয়েছে রিচার্জ দিয়ে। ঠিক আছে, আপনি আজকে এখান থেকে তাহলে কি লার্নিং হলো, কি শিখলেন আজকে থেকে? স্যার যে এপিডেমিওলজিক্যাল এজেন্ট গুলো, না আমি ওটা বলি, জেনারেল প্রশ্ন হচ্ছে সময় মতো ক্লাসটা, তাই না? টাইমলি আসতে হবে। জি স্যার, আপনি ইনফরমেশন আপনি তো জানেন আমাদের ক্লাস হয় ফ্রাইডেতে 10টায়, না 10টা না 10:30, পুনে 11টা। এই টাইমটা কিন্তু মোটামুটি ঠিক আছে, তাই না? স্যার আমি মেইলই তো পাই নাই, লিংক না পেলে ঢুকবো কিভাবে? ঠিক আছে, না লিংক, হ্যাঁ সেটার জন্যই আপনাকে, যেহেতু গতকালকে এইগুলো নিয়ে চিন্তা করতে হচ্ছে, গতকালকে যদি আপনি চিন্তা করতেন আপনি কারো না কারোর কাছ থেকে লিংক পেয়ে যেতেন। যাই হোক, এটাই সমস্যাটা ইনিশিয়ালি থাকবে, এগুলো আস্তে আস্তে আমাদের সমাধান হয়ে যাবে যখন আমাদের এই যে মনিটর যারা হবে, এই মনিটরের ইমেল অ্যাড্রেসগুলো সবাই যদি পাঠিয়ে দেয় রেসপেক্টিভ স্টুডেন্টরা, তারা তাহলে ওদের সাথে যোগাযোগ করবে, যে কোনো একটা ডিপার্টমেন্টের মনিটরের সাথে যোগাযোগ করবে, তারপরে হোয়াটসঅ্যাপে যাবে, বিভিন্নভাবে কিন্তু যাচ্ছে ইনফরমেশন। আপনাকে এগুলোতে একটু অ্যাক্টিভ রোল প্লে করতে হবে, অ্যাক্টিভ রোল প্লে করলেই আপনি পেয়ে যাবেন, এটা কোনো সমস্যা নাই। ইনিশিয়ালি সমস্যা থাকবে, এরপর একটা সময় দেখবেন যেটা। থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ বলেন। জি স্যার। স্যার ইফ ইউ ডোন্ট মাইন্ড স্যার, এই যে শুক্রবারের ক্লাসটা একটু আগায় নিলে কেমন হয় স্যার? আমি আপনাদের বলছি, আমার শুক্রবারে 10টা পর্যন্ত একটা ক্লাস আছে, এই ক্লাসটা আপনার আগামী সপ্তাহ পর্যন্ত চলবে, আগামী সপ্তাহ, হ্যাঁ আগায় নিলে স্যার পরপর 2টা ক্লাস পড়ে যাবে আমাদের আবার, এজন্য 1 ঘন্টা আমার মনে হয় ঠিক আছে। আপনারা নিজেরা কথা বলে নেন, আপনারা নিজেরা কথা বলে নিয়ে একটা অ্যানোনিমাস সিদ্ধান্তে আসেন। জি স্যার, ঠিক আছে? তবে একটা মনে রাখেন, সবাইকে কিন্তু স্যাটিসফাইড করা যাবে না, জি স্যার, কাউকে ছাড় দিতে হবে, একটা ভালো কিছু পেতে হলে কাউকে ছাড় দিতে হয়। তবে সংখ্যাগরিষ্ঠ যেটা চাইবে সেটাই হবে। হ্যাঁ, 11:30 আমি শুরু করতেছি, সেটা হয়তো 10:30টায় করতে পারি যদি আপনাদের কোনো সমস্যা না থাকে। একটা কথা ছিল। বলেন। হ্যালো, বলেন। স্যার আমাদের 9টা থেকেও ক্লাস আছে, তারপরে স্যার আপনার ক্লাস, তারপরে আবার 3টা থেকে ক্লাস স্যার। কিছু করার নাই, আপনারা সপ্তাহে 2 দিনে আপনারা 4টা কোর্স করবেন। আমি তো গতদিন আমি সময় হলে আমাদের জন্য ভালো হয় আর কি, সেটাই বলছি। ঠিক আছে, এটা আপনার নিজের সিদ্ধান্ত, এটা আমার সাথে কথা বলে লাভ নাই, আপনারা নিজেরা কথা বলে ফাইন্যান্সিয়াল যদি কোনো কিছু চেঞ্জ না হয়, আমরা 11:30টায় শুরু করছি, 11:30 থেকে কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর যেটা বলতেছি যে 2 ঘন্টা 4 ঘন্টা অনেক প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে আমি এক জায়গায় পড়াতাম আগে, এখন এই সিস্টেমে পড়াচ্ছি না, আমি নিজে